আচ্ছা, আগের ক্লাসগুলো সকলে দেখেছো? টেস্ট দিয়েছিলে তোমরা? জানাও তো একটু, টেস্ট দিয়েছো তোমরা? যে 4-5 জন আছো, টেস্ট দিয়েছো তোমরা? চলে আসুক সবার, অনেক এখনো আসেনি, আসলে শুরু করছি। আচ্ছা, আচ্ছা প্র্যাকটিস কেমন চলছে তোমাদের? ফর্ম ফিল আপ গুলো করেছো সকলে? ফুড এসআইআর তো মনে হয় ফর্ম ফিল আপ শেষ হয়ে গেছে। তারপরে এখন কলকাতা পুলিশ চলছে, আর সামনে এখন দেখো আর কি কি আসে। তোমরা কি দিচ্ছ? প্র্যাকটিস ভালো মতো করো কিন্তু বাড়িতে, যে কোনো বই ধরে প্র্যাকটিসটা করতে হবে, ঠিক আছে? আজকে আজকে খুব ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব। রেশিও প্রপোর্শনের খুব ভালো ভালো প্রশ্ন আছে আজকে। আচ্ছা, আমার ভয়েসটা শুনতে পাচ্ছ সকলে? একবার একটু জানিয়ে দাও। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। চলো তাহলে ক্লাস শুরু করি। হ্যাঁ, আজকে কিছু প্রশ্ন নিয়েছি ভালো ভালো। স্ক্রিন দেখতে পাচ্ছ? একবার জানাও, আর একবার শুধু জানাও স্ক্রিনটা দেখতে পাচ্ছ কিনা। হ্যাঁ স্যার, ইট ভিজিবল। ওকে, দেখো আমরা অনেকগুলো চ্যাপ্টার বলতে গেলে ফার্স্ট চ্যাপ্টার মনে হয় তোমাদের সময় কার্য শেষ করেছি, তারপরে নলচোবাচ্চা শেষ করেছি, এখন আমরা অনুপাত সমানুপাতিতে আছি, এবং রেশিও প্রপোর্শনের এইটা 3 নাম্বার ভিডিও চলছে, 3 নাম্বার, ঠিক আছে? অনেকগুলো ভিডিও কিন্তু আসছে। যারা লাইভ ক্লাস পাচ্ছ না দেখতে, তারা অবশ্যই যে প্যাটার্নে পড়িয়ে এসেছি সেই প্যাটার্নের রেকর্ডিং অবশ্যই দেখবে। এবার দেখো, রেকর্ডিং অবশ্যই দেখো, চেষ্টা করো লাইভ ক্লাস দেখা। যারা পাচ্ছ না, সুযোগ পাওনি, প্রথমের দিকে আসতে পারোনি, তো তাদের রেকর্ডিং দেখতে হবে। আর তাছাড়া লাইভ ক্লাস মানে সবসময় দেখার চেষ্টা করবে লাইভ ক্লাস, কারণ লাইভ ক্লাসে কানেক্ট থাকে। রেকর্ডিং এ কি হয়, একটা ব্যাপার চলে আসে যে ব্যাকআপে তো রেকর্ডিং আছেই, দেখে নেবো কোনো সময়, সবাই পারে না সেই জিনিসটা করতে। তো লাইভ ক্লাস সবাই অ্যাটেন্ড করার চেষ্টা করবে, ঠিক আছে? তো চলো কোশ্চেনে চলে যায় একবারে ডাইরেক্ট। অনুপাত সমানুপাতের আগের দুটো ভিডিওতে কনসেপ্ট ক্লিয়ার করা হয়েছে। যারা ডাইরেক্ট এই ভিডিও দেখে নিচ্ছ, ঠিক আছে, এখানেও কনসেপ্ট ক্লিয়ার হবে, কিন্তু আগের ভিডিওগুলো অবশ্যই দেখে নেবে এর মধ্যেই, না হলে অনুপাত সমানুপাতের মানে কনসেপ্ট হয়তো ক্লিয়ার হয়ে যাবে, কিন্তু আরো ভালো মতো বুঝতে পারবে যদি আগের ভিডিওগুলো দেখে নাও, ঠিক আছে? চলো প্রথম প্রশ্ন নিয়ে আসি। আজকে একটা অপশন রাখিনি, আজকে কনসেপ্টের উপরে ক্লাস হবে। কনসেপ্ট ক্লিয়ার করে তারপরের দিন আমরা আর একটা দিনে হয়তো শেষ করে দিতে পারবো, ঠিক আছে? একটা বা দুটো দিনে আমরা রেশিও প্রপোর্শন শেষ করে দিতে পারবো। খুবই ইম্পর্টেন্ট, অনেক বড় চ্যাপ্টার তো, আর প্রত্যেকটা পরীক্ষায় অনেক করে কোশ্চেন আসে, তো এটা ছাড়া উপায় নেই। যে কোনো এক্সাম তুমি দিতে যাও, তোমার প্রশ্ন আসবে, ঠিক আছে? চলো, এখানে প্রথম প্রশ্ন যেটা দিয়েছে, 5,500 টাকা এ ও বি এর মধ্যে কিভাবে ভাগ করা যাবে যাতে এ আর বি এর প্রাপ্ত টাকার অনুপাত হবে 5:6। একদম বেসিক প্রশ্ন। অ্যাপ্রোচটা কিরকম করব, A:B লিখবো, 5:6 বলে দিয়েছে। 5,500 টাকা দুজনের মধ্যে ভাগ করেছে, তার মানে এই টাকাটা হচ্ছে দুটোর যোগফল। তাহলে আমি যদি এটার সাম করি, সাম যদি করি বা অ্যাডিশন করি, তাহলে যোগফল কত আসছে? 5 আর 6 11 ইউনিট। এরা এই সব জিনিসগুলোকে আমরা 11 ইউনিট হিসেবে ভাববো, ঠিক আছে? 5 ইউনিট আর এটা হচ্ছে 6 ইউনিট, তাহলে টোটাল হলো 11 ইউনিট। এই 11 ইউনিটের ভ্যালু কত? 5,500। তাহলে কত দিয়ে গুণ হচ্ছে না,
5 11 55, 500 দিয়ে গুণ হচ্ছে। তাহলে বলেছে এ আর বি এর প্রাপ্ত ভ্যালু কত আসলো, তাহলে এ কেও 500 দিয়ে গুণ করে দাও আর এ কেও 500 দিয়ে গুণ করে দাও। তাহলে 5 5 25, এখানে 2500 টাকা, 5 6 30, 3000 টাকা। ঠিক আছে, দুটো যোগ করে 5 আর 500 চলে আসছে। তো অ্যাপ্রোচটা আমরা এইভাবে করব, আমরা x কিন্তু ধরবো না। দেখো আমি বলেই দিচ্ছি জিনিসগুলো কোনটা কোনটা কেন করব না। x তুমি ধরতে পারো, কি হবে 5x হবে, 6x হবে। আমি ইউনিট যেটা বলেছি সেটা তুমি x হিসাবে ধরবে। ইউনিট তো আমরা লিখছি, এখন লিখছি ইউনিট, কিন্তু তোমাদের প্র্যাকটিস হয়ে গেলে বা কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেলে ইউনিট ধরেই লিখবে। তখন তোমরা 5 আর 6 লিখবে, 5 6 11, 11 মানে 555, মানে 500 করে গুণ হবে, এটা ডাইরেক্টলি অ্যানসার চলে আসবে। ঠিক আছে, তাহলে x ধরার কিন্তু এখন দরকার নেই। 5:6, 5x, 6x এখন ধরার দরকার নেই। এই পার্টগুলো এখন আর করবে না। ঠিক আছে, ডাইরেক্টলি এইভাবে অ্যাপ্রোচে অ্যাপ্লাই করো। চলো, এটা তো বেসিক ছিল, সকলে বুঝতে পেরে গেছো। পরের প্রশ্ন দেখো, এই প্রশ্নটা কি বলেছে। ঠিক আছে, তো প্রশ্নটা একবার করো আগে, তোমরা নিজেরা দেখো, দেখে আর 1 মিনিট ধরে একটু সময় নাও, ভুল হোক ঠিক হোক যাই হোক তোমরা করো আগে ঘর বসে খাতাতে করো, করে দেখো, যদি তাড়াতাড়ি হয়ে গেল ভালো, আর না হলে আমি বুঝিয়ে দিচ্ছি। চলো কিছুক্ষণ সময় নিই, করো অঙ্কটা। কি বলেছে দেখি অঙ্কটা। 3100 টাকা রাম ও শ্যামের মধ্যে কিভাবে ভাগ করে দিতে হবে যাতে তাদের প্রাপ্ত টাকা থেকে 300 টাকা করে নিয়ে নিলে বাকি টাকা অনুপাত হয় এত। দেখো প্রথম কথা, আমি যদি এখানে রাম আর এখানে যদি শ্যামের কথা বলি, রাম আর শ্যামের কথা দেখো এখানে কি বলেছে, পার্টে পার্টে যাও। ঠিক আছে, টোটাল টাকা কত, টোটাল মিলে 3100 টাকা আছে দুজনের মিলে। ঠিক আছে, এবার রাম আর শ্যামের মধ্যে কিভাবে ভাগ করে দিলে যাতে তাদের প্রাপ্ত টাকা থেকে 300 টাকা নিয়ে নিলে, মানে রাম যে টাকাটা পেল এই 3100 টাকাকে ভাগ করে দিলে, যখন ভাগ করব সেখান থেকে যদি রামের থেকে 300 টাকা বাদ দেওয়া হয়, শ্যামের থেকেও যদি 300 টাকা বাদ দেওয়া হয়, তাহলে কোন অনুপাত পড়ে থাকে না 2:3 অনুপাত পড়ে থাকে, তাই তো। তাহলে এই জায়গাটা আমরা কিভাবে অ্যাপ্রোচটাকে নেব, দেখো এই মেইন জায়গায় অ্যাপ্রোচটা নেব হচ্ছে 2 আর 3 এর অনুপাত কত আসছে, 5 ইউনিট। এবার 5 ইউনিট মানে কত হবে, 5 ইউনিট সমান সমান আমি বলতে পারবো 300 আর 300, তাহলে টোটাল 600 বেরিয়ে যাচ্ছে। তাহলে 3100 থেকে 600 বাদ দিয়ে দাও, কত থাকছে না 2500 থাকছে। তাহলে 2500 মানে 5 ইউনিট মানে সেই 2500 টাকাটা, বুঝতে পেরেছো। কারণ দুজনের থেকে 300 300 বের করে নিলাম, তারপরে যে টাকাটা পড়ে থাকবে সেটাই না অনুপাত আকারে চলে এসেছে, তাই অনুপাত আকারে আসতে গেলে 2500 টাকা। এবার তাহলে কত দিয়ে গুণ হচ্ছে না, খুব সহজেই বুঝতে পারছি আমরা যে 5 5 25 মানে 500 দিয়ে গুণ হচ্ছে। তাহলে এটাকে 500 দিয়ে গুণ করো, এটাকেও 500 দিয়ে গুণ করো, তাহলে কত আসলো 5 2 10, এখানে 1000 টাকা, আর এখানে 3 5 15 1500 টাকা। কিন্তু প্রশ্ন যদি এখানে বলে রাম আর শ্যামের মধ্যে কিভাবে ভাগ করে দিতে হবে যাদের প্রাপ্ত টাকা এত এত অনুপাতে হবে, কিভাবে মানে টোটাল টাকার পরিমাণ বলেছে, এটা রাম এটা শ্যাম, তাহলে রামের টাকার পরিমাণ কত হবে না, এখানে 1000 টাকা আর 300 টাকা, তাহলে 1300 টাকা, এবং শ্যামের পরিমাণ কত হয় 1500 আর 300 1800 টাকা। ঠিক আছে, এইটা হয়ে গেল আমাদের উত্তর। অবশ্য অপশন থাকলে অনেকটা কাছাকাছি তাড়াতাড়ি ভ্যালু বের করা যায়। জাস্ট আমি কনসেপ্টটাকে নিয়ে আজকে আলোচনাটা করব। প্রশ্ন যেভাবে বলবে দেখো, যখনই অঙ্ক করবে না আগে থেকে কোনো জিনিস ভাববে না যে এই রকম অঙ্ক আমি আগেও করেছি একই রকম হচ্ছে। এখানে কিন্তু সবাই ভুলটা করে, কি হয় প্যাটার্নটা জাস্ট একই রকম, স্টার্টিং ফেজটা হয়তো একই রকম হয়ে গেল, শেষের দিকে গিয়ে একটু ঘুরিয়ে দিল আর তারপরে আর বুঝতে পারছো না। তো কোনোদিনও অঙ্ক মুখস্থ করতে যাবে না, প্যাটার্নও মুখস্থ করার দরকার নেই, জাস্ট দেখে যাও কি অ্যাপ্রোচে যাচ্ছে। এখানে জাস্ট 300 টাকা করে বের করে দাও, বাদ দিতে বলেছে তো বাদ দিয়ে দিলাম, বাদ দেওয়ার পর যে টাকাটা পড়ে থাকবে সেই টাকাটা রেশিও পেয়ে গেলাম, তাহলে এখানে 300 300 600 বাদ দিয়ে দিলাম দুজনের থেকে, তাই তো। এই টাইপের অঙ্ক আসছে। চলো পরের অঙ্কে যাই। পরের অঙ্ক দেখো কি বলেছে, এ বি সি এর মধ্যে 4000 টাকা কিভাবে ভাগ করে দিতে হবে
যাতে a এর অংশ ইজ টু b এর অংশ ইকুয়াল টু 5:6। তাহলে রেশিও করে দিতে বলেছে, প্রথমে a ইজ টু b রেশিও কত বলে দিয়েছে, 5:6 লিখে দাও। এবং b এর অংশ ইজ টু c এর অংশ 2:3, আবার b আর c এর রেশিও, দেখো 6 এর জায়গায় 6 কেটে তো আমরা 2 লিখতে পারবো না, তাহলে b আর c এর রেশিও যখন 2:3 বলে দিয়েছে, তাহলে b এর জায়গাটা কোন জায়গায়, b এর জায়গাতে এই জায়গাটাই না b এর জায়গা, তাই না? এটা a এর জায়গা, এটা c এর জায়গা। এইভাবে যদি একটু ভাবো, কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য আমি এইভাবে লিখলাম। তাহলে আমরা এটা লিখতেই পারি যে b আর c এর রেশিও 2:3, তাহলে b এর জায়গায় 2 লিখলাম, এখানে c লিখলাম। এবার আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে b এর ভ্যালুটাকে সমান করতে হবে। কারণ একবার আমি b এর ভ্যালু 6 বলবো না 2 বলবো, কোনটাই ধরবো? এমন একটা সংখ্যা ধরো যেটা b এর একটাই ভ্যালু থাকবে। তাহলে এক্ষেত্রে কি হয়, যে সংখ্যাগুলো থাকে তোমাদের আগে পড়িয়েছি সেটা লসাগু বের করতে হয়। তাহলে এখানে 6 আর 2 এর লসাগু কত আসবে, 6 আসবে। তাহলে আমি এখানে যদি 1 দিয়ে গুণ করি 6 থাকছে, কে 3 দিয়ে গুণ করলে 6 থাকছে, তাহলে b এর ভ্যালু 6 হয়ে গেল। আমি একটাই ভ্যালু নিতে পারবো। তো একটা রেশিওর মধ্যে দেখো এখানে 3 আর 2 আছে, 2 কে 3 দিয়ে গুণ করলে 3 কেও 3 দিয়ে গুণ করব। এই জায়গায় একটা রেশিও প্রপোর্শনের কনসেপ্ট বুঝে নাও। ধরে নাও একটা রেশিও আমি যদি 5:6 বলি, তাহলে মাথায় রাখতে হবে একে যদি 50 দিয়ে গুণ করি তাহলে একেও 50 দিয়ে গুণ করতে হবে, যদি একে যদি 5 দিয়ে ভাগ করি তাহলে একেও 5 দিয়ে ভাগ করতে হবে। কিন্তু রেশিওর মধ্যে থাকা কোনো জিনিসকে আমি যোগ করতে পারবো না, মানে রেশিও গুণ আর ভাগ করা যাবে। তুমি এরকম ভাবতে পারবে না যে আমি রেশিওর সঙ্গে আমি 2 যোগ করে দিই তাহলে এটাও 2 যোগ করে দিই, এরকম কিন্তু হয় না, ঠিক আছে? গুণ আর ভাগই কিন্তু হয়, এটা মাথায় রাখবে। হ্যাঁ, এটা যোগ করতে পারবে তোমরা, তখন তোমাকে 5x নিয়ে নিতে হবে, মানে পূর্ণ সংখ্যায় নিয়ে তারপরে 2 করতে পারবে, এবং এটা 6x + 2 এরকম করতে পারবে, ঠিক আছে? তো জিনিসগুলো বারবার দেখাচ্ছি, আগেও দেখিয়েছি, কনসেপ্টটা যেন ক্লিয়ার হয়। তো আবার ফিরে আসি অঙ্কে। এখানে কি বলেছে, 6 এর পার্ট, 6 কে কত দিয়ে গুণ করছি, 1 দিয়ে, কেননা আমার তো ফাইনালি 6 দরকার, লসাগু 6 এসেছে, 6 কে 1 দিয়ে গুণ করছি, তাহলে 5 কেও 1 দিয়ে গুণ করব, কারণ এটা দুজন একটা রেশিওর মধ্যে আছে। তাহলে এবার দেখো তাহলে কি দাঁড়াচ্ছে, এখানে 5 থেকেই গেল, আর এখানে 3 3 মানে 3 কে 3 দিয়ে গুণ করলাম 9 চলে আসলো, তাই তো? এটা 3 দিয়ে 3 এর কিউব নেই, কিন্তু ভুল করবে না, জাস্ট 3 কে 3 দিয়ে গুণ করছি। তাহলে রেশিও কি দাঁড়ালো, 5:6:9। এবার প্রশ্ন কি বলেছে, আবার চলে যাই প্রশ্নে। এ বি সি এর মধ্যে 4000 টাকা কিভাবে ভাগ করা হয়েছে? তাহলে এদের যোগফল কত, এদের যোগফল হচ্ছে 5, 6 আর 9, 6 9 15 5 20 ইউনিট। তাহলে বলতে পারি 20 ইউনিট। ইউনিট লিখছি তোমাদের বোঝার সুবিধার জন্য, না তো 20 মানে 4000 তো বলেই দিতে পারি, তাই না? তাহলে কত দিয়ে গুণ হচ্ছে, না কত দিয়ে গুণ হচ্ছে, 2 2 এর 4, 2 একটা শূন্য করে 200 দিয়ে গুণ হচ্ছে, তাই তো? 2 2 এর 4, 4টা, হ্যাঁ, তাহলে 200 দিয়ে গুণ হচ্ছে। তাহলে এবার যদি তাদের প্রত্যেকের ভাগ বলে, তাহলে একেও 200 দিয়ে গুণ করো, একেও 200 দিয়ে গুণ করো, আর সি কেও 200 দিয়ে গুণ করো। তাহলে ভ্যালুগুলো কত কত চলে, 5 2 এর 10 মানে 1000 এর ভাগ, 6 2 এর 1200 বি এর ভাগ, আর 9 2 1800 হচ্ছে সি এর ভাগ। অ্যান্সার। বলো, বুঝতে কারো অসুবিধা হয়েছে? জানাও আমাকে। বুঝতে পেরেছো সকলে? ক্লাস করছো না তোমরা? ক্লাসে আছো তো, অনেকেই আছো। বলো, পরের অঙ্কে যাই তাহলে। চলো পরের অঙ্কটা করো, দেখি এই অঙ্কটা করার চেষ্টা করো তো, করে আমাকে জানাও কেমন রেজাল্ট আসছে এটার, দেখি কে পারছো আগে অ্যান্সার বের করতে। প্রশ্নটা বলেছে আহ, কিভাবে ভাগ করতে হবে, বাকিটা অনুপাত কত, করো।
দেখো প্রশ্নটা দেখো, বলেছে ৯,১৯৫ টাকা এ বি সি এর মধ্যে কিভাবে ভাগ করতে হবে যাতে তাদের প্রাপ্ত টাকা থেকে যথাক্রমে ৪৫ টাকা, ৬০ টাকা আর ৯০ টাকায় নিয়ে নিলে, এই যে আগের কনসেপ্ট নিয়ে নিল, তার মানে কি এ টু বি টু সি, এবিসি এর কোনোভাবে কি এদের রেশিও কখন হবে 2:3:4? 2:3:4 তো হবে বলেছে, কিন্তু কোন সময় হবে না, এর থেকে যদি আমি ৪৫ টাকা বাদ দিয়ে দিই, বি এর থেকে যদি ৬০ টাকা বাদ দিয়ে দিই, আর সি এর থেকে যদি ৯০ টাকা বাদ দিয়ে দিই, তখন গিয়ে আমাদের রেশিওটা তৈরি হচ্ছে। তাহলে ফাইনালি টোটাল কত টাকা বাদ দিচ্ছি না, ৬০ আর ৯০, ১৫০ আর ৩৫, ১৯৫ টাকা বাদ দিয়ে দিচ্ছি না ফাইনালি টোটাল এ প্লাস বি প্লাস সি তিনজনের মিলে। তাহলে টোটাল যদি বাদ দিয়ে দিই, কত থেকে বাদ দিবি না, বাদ দিচ্ছি ৯,১৯৫ থেকে বাদ দিচ্ছি। তাহলে দেখো এই যে রেশিওর যোগফল কত দাঁড়াচ্ছে, রেশিওর যোগফল আসছে ৫ ৩ ৯ ইউনিট, আর ৯ ইউনিটের ভ্যালু কত দাঁড়াচ্ছে না, আমি যদি ৯,১৯৫ থেকে ১৯৫ বাদ দিই তাহলে থাকলো ৯,০০০, তাহলে কত করে হচ্ছে ইন্টু ১০০০ করে, তাহলে এটা সহজেই দেখো উত্তরটা আমরা ইন্টু ১০০০ করে দিতে পারি। তাহলে বোঝাই যাচ্ছে এটা ২,০০০ হয়ে যাবে, এটা ৩,০০০ হয়ে যাবে, এটা ৪,০০০ হয়ে যাবে। বাট এবার যদি তোমাকে বলে তাহলে এর ভ্যালু কত, এই যে ৪৫ টাকা বাদ দিয়েছিলাম, এর সঙ্গে আরো ৪৫ টাকা যোগ করবে, বি এর সঙ্গে আরো ৬০ টাকা যোগ করবে, আর সি এর সঙ্গে আরো ৯০ টাকা যোগ করবে। এটা হয়ে গেল ফাইনাল অ্যান্সার। এইটা 2045, 3060 এবং 4090। এইটা কিন্তু অপশনে দুটোই থাকবে, তাড়াহুড়োতে রেশিও থেকে বের করে নিলে এটা অপশনে দিয়ে দিলে চলে আসবে ভুল করে, তাহলে কিন্তু দুটোই থাকার পসিবিলিটি থাকছে। কনসেপ্টটাকে এইভাবে আমাকে ক্লিয়ার করে নিতে হবে, ঠিক আছে? তাহলে আমাদের যে ভ্যালুগুলো আছে সেগুলো অ্যান্সার এইটাই বের। বলো একই রকম অঙ্কটা দেখো তো, এই অঙ্কটা যে করলাম আমরা, এই যে ৩০০ টাকা ৩০০ টাকা ২ নম্বর অঙ্কটা করলাম না, ৩০০ থেকে ৩০০ বিয়োগ করলাম, কেন বিয়োগ করলাম না বলেই দিয়েছিল, নিয়ে নিলে বাকি টাকার অনুপাত এত। এখানেও তাই করেছে, দেখো এখানে বলেছে নিয়ে নিয়েছে, বাকি টাকার অনুপাত এত। তাহলে এই কনসেপ্টটা ক্লিয়ার করে নাও। এরকম যদি হয় রেশিওটা প্রথমে ফেলে দেবে না, প্রথমে এই রেশিও ইকুয়াল টু করতে গেলে কিন্তু ভুল হয়ে যাবে। তাহলে প্রথমে টাকাটা বের করে এবার এ এর ভ্যালু তাহলে এত টাকা এত টাকা এত টাকা ছিল, এইরকম ভাবে অ্যান্সার আমার হয়ে যাচ্ছে। পরীক্ষায় ৩টে ভ্যালু জিজ্ঞেস করবে না, যে কোনো একজনের ভ্যালু জিজ্ঞেস করবে, তো এখানে কনসেপ্ট আজকে ক্লিয়ার করব, ওই জন্য এই কোশ্চেনটা নিয়েছি। চলো করি দেখি এই প্রশ্নটার উত্তর কত হয়। কি বলেছে, ৮টি ভেড়ার মূল্য ৫টি ছাগলের মূল্য সমান বলে দিয়েছে। হ্যাঁ, একটি ছাগলের মূল্য সমান সমান ১০টি গরুর মূল্য সমান। এবার আমি জাস্ট হ্যাঁ বলো। ৮টি ভেড়াই হবে স্যার। আচ্ছা দেখছি, হ্যাঁ তুমি এইভাবে করতে পারছো, ১০টি গরু সমান সমান একটি ছাগল যদি হয়, তাহলে ৫টি ছাগল মানে ৫০টি গরু, ৫০টি গরু মানে ৮টি ভেড়া, তুমি এইভাবে করে নিলে খুব ভালো। আমি জাস্ট একটু কোশ্চেনটা এটা নাও দিতে পারি, এমন একটা সংখ্যা দিল যেটা কাটছে না, তখন কিভাবে করবে, এটা তো মুখে মুখে হয়ে যাচ্ছে যে ১০টি গরু মানে একটি ছাগল মানে ১০টি গরু, ৫০টি গরু মানে তাহলে ৫টি ছাগলের সমান, আর ৫টি ছাগল মানে ৮টি ভেড়ার সমান, তাহলে উত্তরটা ৮টি ভেড়া হয়ে গেল। খুব ভালো, জাস্ট আমি তোমাকে বোঝানোর চেষ্টা করছি যে ৮টি ভেড়ার মূল্য, ভেড়াটাকে যদি ধরো এ ধরলাম, ৫টি ছাগলের মূল্য যদি আমি ছাগলকে বি ধরলাম, আর গরুকে যদি ধরে নাও, তাহলে একটি ছাগল কি ধরেছিলাম, বি ধরেছিলাম, আর গরুকে কি ধরেছি, তাহলে সি ধরলাম, ঠিক আছে? তাহলে রেশিওটা এরকম দাঁড়াচ্ছে, কনসেপ্টটা ক্লিয়ার করো, বাকি তো হয়ে যাবে যে 8a ইকুয়াল টু 5b, এবং আরো একটা রেশিও দিয়েছে যেটা হচ্ছে 1b ইকুয়াল টু 10c, তাই তো? তো কনসেপ্টে আমি এটা কেন বলতে চাইলাম তোমাকে, এই পুরো জায়গা থেকে আমার এবং এই পুরো জায়গা থেকে আমার h to b বের করো। সে মুখে মুখে অ্যান্সার হচ্ছে, আমি অ্যান্সারে যাচ্ছি না, আজকে আমি পুরো কনসেপ্ট নিয়ে কাজ করবো, ঠিক আছে? কারণ প্রশ্ন যদি এটা চলে আসতো খুব ভালো বুঝতে গেল, কিন্তু আমি চাইছি যেন একটু কনসেপ্টে ক্লিয়ার করা যায়। তাহলে এবার দেখো a বাই b যদি করা হয়,
তাহলে এখানে 5/8 হয়ে যাচ্ছে, এবং এখানে b/c যদি করা হয় তাহলে এখানে 10/1 হয়ে যাচ্ছে। তাহলে তুমি এখানে a:b:c যদি ফেলো, a আর b এর রেশিও কত আছে না, a আর b এর রেশিও আছে 5:8, b আর c এর রেশিও 10:1। তাহলে যদি আমি এটাকে কানেক্ট করব কিভাবে না, কানেক্ট করতে গেলে দেখো b এর ভ্যালু আলাদা আলাদা আছে, 8 আর 10, 8 আর 10 এর লসও কত হয় না 40 আসছে, 5 আর 40। তাহলে 40 মানে এটাকে 5 দিয়ে গুণ, এটাকে 4 দিয়ে গুণ, তাহলে এটাকেও 4 দিয়ে গুণ, এটাকে 5 দিয়ে গুণ। তাহলে আলটিমেট কি দাঁড়াচ্ছে, এখানে 5 5 25 40 4। তো এখানে বলেছে 50টি গরু, তাই না? 50টি গরুর পরিবর্তে ভেড়া পাওয়া যাবে কতগুলো? এটাকে যদি এইভাবেই করি, এখানে সি কটা ধরেছি আমরা, এটা কি বেরোলো, এই জায়গাটা একটু লক্ষ্য করো। হ্যাঁ, মানে এই একই রকম অঙ্ক আরো একটা আছে, এটা একটি একটি এবং একটি, মানে একটি এখানে ভেড়া, একটি ছাগল আর একটি গরুর মূল্য পেয়ে গেলাম, মূল্যের অনুপাত পেয়ে গেলাম। বুঝতে পেরেছ? তার মানে ভেড়ার মূল্য যদি 25 ইউনিট হয়, একটি গরুর মূল্য 4 ইউনিট। মানে এটা হচ্ছে একটির পেলাম। এবার দেখো উত্তরটা আমরা টাইম এন্ড ওয়ার্কে করেছি বা কনসেপ্টে করেছি। 50টি গরুর পরিবর্তে, 50টি গরু মানে তাহলে ভ্যালু কত আসলো গরুর সংখ্যায় দাঁড়ালে, একটি গরু যদি 4 টাকা হয়, 4 ইউনিট হয়, 50টি তাহলে হয় 50 × 4, তাই তো? এবার বলেছে যে কতগুলি ভেড়া পাওয়া যাবে, ভেড়ার মূল্য কত 25, তাহলে তুমি 25 দিয়ে ভাগ করে দাও, তাহলে তোমার চলে আসবে 25 2 4 2 8, 8টি। ঠিক আছে, উত্তর মুখে মুখে বেরোচ্ছে। এই একই প্রশ্ন আমি তোমাকে বলছি, দাঁড়াও, এই অঙ্কটাও করা যাবে একই রকম ভাবে। চলো এই অঙ্কটা করো দেখি। এই কনসেপ্টটা হয়তো খুব সহজ মনে হলো, হ্যাঁ, 5 নম্বরের কনসেপ্টটা, এটার উপর বেস করে এই অঙ্কটা করো। ঠিক আছে, কনসেপ্ট কিন্তু সেম। হ্যাঁ, কনসেপ্ট সেম, খুবই ভালো অঙ্ক। ওইটা একটু বেসিক ছিল, কনসেপ্টটা ক্লিয়ার থাকলে এইটা কিন্তু তোমাদের হয়ে যাবে। ঠিক আছে, চলো এই অঙ্কটা করবা, চেষ্টা করো। আমি আরেকবার ওই কনসেপ্টটা দেখিয়ে দিই, তাহলে তারপরে আমি এই কোশ্চেনটা আসছি। প্রথম কাজ আমরা কি করব, প্রথম কাজটা করব হচ্ছে 8টি ভেড়া, এখানে এবিসি ধরে নিলাম সুবিধা হবে। ঠিক আছে, তো প্রথমে একটির বের করে নেব এফিসিয়েন্সি, যেটা আমরা করেছিলাম টাইম এন্ড ওয়ার্কে। তাহলে একটি একে আমি ভেড়া ধরেছি, তাহলে একটি ভেড়ার দাম এখানে মূল্য হিসাবে যখন বলেছে, তাহলে একটি ভেড়ার দাম যদি 5 ইউনিট হয়, বি মানে ছাগলের মূল্য তাহলে 8 ইউনিট হবে। তাহলে এইভাবে একটি ভেড়া যদি 25 ইউনিট হয়, ছাগল 40 ইউনিট, গরু 4 ইউনিট। এবার আমাকে বলেছে 50টি গরু, 50টি গরু 50 × 4, 4টা কোথা থেকে পেলাম, এই 4টা এখান থেকেই পেলাম। একটি এখানে যে সবগুলো একটি আছে, একটি, ঠিক আছে সবগুলো। এবার আমার একটি ভেড়ার মূল্য 25, 25 দিয়ে ভাগ করে আমি 8টা পেয়ে গেলাম। এটা মুখে মুখে হয়ে গেল, এইটা কিন্তু মুখে হবে না, এটা আমাকে এই কনসেপ্টেই করতে হবে। করো। করো, 2 মিনিট টাইম নাও, কোশ্চেন বোঝো, বুঝতেও সময় লাগলে মাথা লাগবে, চুপ করে বসে থাকবে না, কোশ্চেন পড়ে চেষ্টা করো। এখানে চেষ্টা করার জায়গাটা কি, একজন পুরুষ একজন মহিলার দ্বিগুণ টাকা বলে দিল, এবং একজন মহিলা একজন বালকের এত গুণ টাকা পায়, ব্যাস। এই দুটোকে আলাদা আলাদা রেশিও করে 3টা রেশিও বের করব,
একজন একজন করে বেরোবে সেগুলো, তারপরে ভাগ করবো। কারণ আমি বলছি করি নাকি, একজন পুরুষকে ম্যান ধরে নিচ্ছি, মহিলাকে ওম্যান ধরে নিচ্ছি, আর মহিলা ওম্যান হলে বালক বয় ধরে নিলাম, ঠিক আছে। তাহলে বলেছে এই লাইন অনুযায়ী একজন পুরুষ মানে ওয়ান ম্যান একজন মহিলার দ্বিগুণ টাকা উপার্জন করে, তাই না? তাহলে আমি যদি এফিসিয়েন্সি রেশিও ধরি, এটা যদি টাকা একদম ম্যান ইস টু ওম্যান ধরে নিচ্ছি, আর ওম্যান ইস টু বালক ধরে নিচ্ছি, বয়। তো এটাকে দেখো কিভাবে বলছি, একজন পুরুষ একজন মহিলার দ্বিগুণ টাকা উপার্জন করে, তাহলে পুরুষ মহিলার দ্বিগুণ উপার্জন করে। মহিলা যদি 1 ইউনিট পায় তাহলে পুরুষ কত পাবে? 2 ইউনিট পাবে, তাই না? মহিলা যদি 1 টাকা পায় পুরুষ তাহলে 2 টাকা পাবে। আগেরটাতে ইকুয়াল করে দিয়েছিল, এখানে ডাইরেক্টলি বলে দিল। তাহলে এই লাইনটার কাজ হয়ে গেল। পরের লাইন দেখো, একজন মহিলা একজন বালকের 3/2 টাকা পাবে। একজন মহিলা একজন বালকের 3/2, মানে বালক যদি 1 হয় তাহলে মহিলা কত হবে? 3/2, মানে 1 × 3/2 মানে 3/2। এটা তো খুব সহজে একটা রেশিও বেরিয়ে গেছিল, কিন্তু এইখানে যেহেতু নিচে 2 আছে, তো এখানে 2 দিয়ে গুণ, এখানেও 2 দিয়ে গুণ, তাহলে মানে এখানে কি দাঁড়ালো? 2 2 কেটে এখানে 3:2 মুখে মুখে করা যেত, আমি জাস্ট করে দিলাম। এবার আমাদের মেন কনসেপ্ট কি থাকবে না, ডাব্লিউ ভ্যালুটা যেটা আছে সেই ডাব্লিউ ভ্যালুটাকে ইকুয়াল করো। ইকুয়াল করতে যাব কিভাবে করব? 3 আছে এখানে 1 আছে, তাহলে এটাকে 3 দিয়ে গুণ করো, এটাকে 1 দিয়ে গুণ করো, এটার সঙ্গে এটাকেও 1 দিয়ে গুণ করতে হবে, আর এরপরে এখানেও 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে ম্যান কত হলো? 6, ওম্যান কত হলো? 3, আর বয় কত হলো? 2। এটা কি একটি, এগুলো একটি, এটা মাথায় রাখবে। তাহলে আমাকে বলেছে 47,000 টাকা 3 জন পুরুষ বলেছে না? তো 3 জন পুরুষ হলে এটাকে যদি একটু 3 দিয়ে গুণ করো, আমি আলাদা আলাদা করে করে দিচ্ছি জিনিসটাকে, যে তাহলে কি হলো? তাহলে দেখো টোটাল 3 জন পুরুষ, 3 জন পুরুষ 5 জন মহিলা এবং 7 জন বালকের মধ্যে ভাগ করা হয়েছে টাকাটা। তাহলে 3 জন পুরুষ মানে এটাকে যদি আমি 3 দিয়ে গুণ করি, এটাকে কত দিয়ে গুণ করব না, 5 জন মহিলা বলেছে আর 7 জন বালক বলেছে, তাহলে 3 6 18 কমা ইস্টুই আসবে এখানে, ইস্টুই করে দাও, ইস্টু করা দরকার নেই, কমা থাক, 3 5 15 কমা 7 2 14। এবার এই যে যোগফলটা বেরোচ্ছে, কত বেরোচ্ছে? 15 14 29 আর 80 কত হচ্ছে? তাহলে 55 আর 16 17, তার মানে এখানে 47 বেরোচ্ছে। দেখো এই যে 47 ইউনিট যে বেরোলো, এই 47 ইউনিটের ভ্যালু হলো 47,000 টাকা, ঠিক আছে? তাহলে কত হচ্ছে? তাহলে ভ্যালুগুলো খুব দেখো, ইউনিট পার ইউনিটের ভ্যালু কত পেলাম? পার ইউনিট 1000 টাকা করে। প্রশ্ন বলেছে এখানে, যদি প্রশ্ন এরকম বলে, এখানে কি বলেছে প্রশ্ন, এবং এতজনের মধ্যে এমন ভাবে ভাগ করে দাও যাতে একজন পুরুষ একজন মহিলা দ্বিগুণ। আচ্ছা, এখানে জিজ্ঞেস করেন প্রশ্নটা যদি বলা হয় যে তাহলে একটি বালক কত টাকা পাবে? একটি বালক তাহলে কত টাকা পাবে? বালকের এফিসিয়েন্সি কত? 2, 14 নয়, 14 7টা বালকে। আমি কোশ্চেনটা কেন বললাম 14, কিন্তু 7টা বালকের এফিসিয়েন্সি। আমি এগুলো সব ইউনিট হিসেবে বলেছি না, 18 ইউনিট 15 ইউনিট 14 ইউনিট, এই ইউনিটের যোগফল 47 ইউনিট হচ্ছে, আর পার ইউনিট 47 পার ইউনিট তাহলে 1000 টাকা করে। তাহলে দেখো যদি আমি বালকের জিজ্ঞাসা করি, একটি বালকের জিজ্ঞাসা করি, তাহলে একটি বালক পাচ্ছে কত? 2 ইউনিট করে, তাহলে 1000 যদি 1 ইউনিটে ভ্যালু হয় 2 ইউনিট করে 2000 টাকা, ঠিক আছে? কিন্তু এবার যদি জিজ্ঞাসা করে টোটাল বালক কত টাকা পেলো, টোটাল বালক যদি সম্পূর্ণ বালক যদি বলে বালক কত পেলো, তাহলে বালক পেলো কিন্তু 14,000 টাকা। হ্যাঁ, তাহলে এই প্রশ্নের উপর ডিপেন্ড করবে। আমি আজকে পুরোপুরি কনসেপ্ট তোমাদের ক্লিয়ার করে দেবো, যতগুলো অঙ্ক আছে বেশি। বলো এই অঙ্কটা কি বুঝতে পেরেছো? ভালো অঙ্ক কিন্তু পরীক্ষায় আসে। স্যার 47 ইউনিটের পর আবার বলুন। 47 ইউনিট তো আমি পেয়ে গেলাম না, 47 ইউনিট, 47 ইউনিটের ভ্যালু মানে হচ্ছে 47,000 টাকা। তাহলে তাহলে কত হচ্ছে দেখো, 47 এভাবে 47 ইউনিটের ভ্যালু যদি 47,000 টাকা হয়, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত? 47,000 বাই 47, তাহলে 1000 টাকা, তাই না? তাহলে 1 ইউনিটের ভ্যালু তো 1000 টাকা পেয়ে গেলাম। কত? 1 ইউনিটের ভ্যালু। আমার এখানে তো যদি আমার প্রশ্ন করে যে একটি বালকের তাহলে ভ্যালু কত, কত টাকা পেয়েছে একটি বালক,
তাহলে 2000 টাকা, কারণ 2 ইউনিট পেয়েছি, তাই না? এইভাবে আমি তোমাকে বলতে চাইছি। আর যদি সম্পূর্ণ বালক জিজ্ঞেস করে তাহলে 14 ইউনিট আছে, তাহলে 14 ইউনিট মানে 14,000 টাকা। প্রশ্ন যেরকম করবে সেরকম, এখানে প্রশ্নটা ঠিকঠাক নেই, জাস্ট কনসেপ্টটা ক্লিয়ার করতে বলেছে। প্রশ্ন যদি এরকম করে তো আমরা খুব সহজে এটার উত্তর করতে পারবো। মানে এখানে মেইন কনসেপ্টটা হচ্ছে এই নিচের জায়গাটাই, এই জায়গাটাই মেইন কনসেপ্ট, এই জায়গাটা যে এইখানে যে আমি গুণটা করলাম না, এই গুণটা করলাম কেন না, এগুলো সব একটির বেরিয়েছে, একটি ম্যান, একটি ওম্যান, একটি বালকের বেরিয়েছে, ওই জন্য গুণটা করলাম, কারণ আমাকে 3 জন পুরুষ বলেছে, ওই জন্য 3 দিয়ে গুণ, তাই না? এখানে মহিলা বলেছে 5 জন, ওই জন্য 5 দিয়ে গুণ, এখানে বালক বলেছে 7 জন, তাহলে 7 দিয়ে, এইভাবে 47,000 টাকা ভাগ হয়ে যাচ্ছে। বলছি স্যার এখানে ধরুন 2 জন মহিলার চাইতো, তাহলে কত হতো? হ্যাঁ, তো 2 জন মহিলা চাইলে দেখো একটা মহিলা কত 3 ইউনিট না, একটা মহিলা যদি 3 ইউনিট হয়, দুটো মহিলা কত হবে 6 ইউনিট, 1 ইউনিটের ভ্যালু 1000 টাকা, 6 ইউনিটের ভ্যালু তাহলে 6000 টাকা। দুটো মহিলা তাহলে 6000 টাকা। বলো, এবার প্রশ্ন এরকমও করতে পারে, এত কিছুর পরে যদি বলে যে এরকম করলো, তাহলে আমাকে বলো, তাহলে একটা ম্যান প্লাস দুটা ওম্যান প্লাস 3টা বালক এর কত টাকা পাবো? তাহলে কি একটা ম্যানের এফিসিয়েন্সি কত 6, প্লাস ওম্যানের এফিসিয়েন্সি কত 3 করে, 2 × 3, বালকের এফিসিয়েন্সি কত 2 করে, তাহলে 3 × 2, তাই না? যদি যোগ করে দিয়ে একবারে বের করে দিলাম, তাহলে 6 6 6 18, তাহলে 18 ইউনিট মানে কত হলো, 18 ইউনিট, 18 ইউনিটের ভ্যালু কত হবে 18,000 টাকা। প্রশ্নের উপর ডিপেন্ড করে আমি এফিসিয়েন্সি পেয়ে গেছি, আমি এখান থেকে 1000 পেয়ে গেছি, একটা ইউনিট, বাকি ইউনিট বের করে নেব। ক্লিয়ার? হ্যাঁ স্যার। চলো 5 নাম্বার হয়েছিল, 6 নাম্বার অঙ্কটা করব। এটাও কিন্তু সহজ প্রশ্নই মনে হয়, তাও করে নি, সহজই প্রশ্ন, তাও অনেকে ভুল করে দেয়। $345 টাকাকে এই ভগ্নাংশ 3টির অনুপাতে বিভক্ত করা হচ্ছে। তাহলে ভগ্নাংশ 3টি কি কি না, 1/2, 2/3, 3/4। তাহলে যখনই ভগ্নাংশ পাবো, আমাদের নিচের যে পার্টটা হর, তাই না, ডিনোমিনেটর, তো নিচে ডিনোমিনেটর উপরে নিউমারেটর, তো উপরে লব নিচে হর, নিচে যে সংখ্যাগুলো আছে তাদের লসাগু করো। নিচে সংখ্যা কি কি আছে, 2 আছে, 3 আছে আর 4 আছে, এটা লসাগু করো, কত আসবে 12 আসবে মনে হয়, তাই তো? হ্যাঁ, যদি 12 আসে তাহলে এই যে সবগুলো সংখ্যাকে তুমি 12 দিয়ে গুণ করে দাও, এটাকেও 12 দিয়ে গুণ করো, এটাকেও 12 দিয়ে গুণ করো, এটাকেও 12 দিয়ে গুণ করো, তাহলে কত আসবে, এটা 6, 3 4 এ 12, 4 3 এ 12, রেশিও হয়ে গেল 6:4 2 এ 8, 4 দুগুণে 3 3 এ 9, তাই তো? এবার তোমার খুব বেশি এইটুকুটার কাজ ছিল, আর তো কিছুই নেই। এদের সম্পূর্ণ যোগফল কত আছে না, 6 8 6 14 আর 9 কত আছে 23 মনে হয় নাকি, 18 16 17 17 6 23, 23 ইউনিট। তো 23 ইউনিটের ভ্যালু কত হয়ে গেল না 345, তো কত দিয়ে গুণ হচ্ছে দেখে নাও, এটা ইনটু 1 বা ভাগ করে নাও, 3 4 5 15 হতে পারে, তাও দেখে নিচ্ছি, 23 দিয়ে ভাগ করে নাও একবারে করে, 23 দিয়ে 23 একে 23 থাকলো কত 1 1 5, 5 দিয়ে যাচ্ছে, 3 5 এ 15, 5 2 এ 10, 100 ঠিকই আছে। তাহলে 15 করে, তাহলে 15 করে, তাহলে তাদের ভ্যালু গুলো কত আসছে, তাহলে ইনটু 15 ইনটু 15 ইনটু 15, তাহলে এই জায়গাটাতে এই জায়গাটাতে 6 15 90, 8 15 কত আসছে 3 4 এ 12 120, আর 9 15 কত আসছে 9 15 135, তাই তো? তাহলে খুব সহজেই আমরা অ্যান্সার বের করব। এটা খুব সহজ ছিল, এখানে জাস্ট ব্যাপারটা ছিল নিচের জিনিসটাকে লসাগু করতে হবে, ব্যাস এইটাই একটু মাথায় রাখতে হবে। চলো এই অঙ্কটা করো। টাকার অঙ্কে ফিরলাম, কিছু কিছু অঙ্ক আছে এগুলো পরীক্ষায় আসে, একটু বুঝতে হবে। চলো বুঝি আগে, অঙ্কটা পড়ো আগে, তোমরা প্রত্যেকে পড়ো, পড়ে নিজে থেকে জাস্ট করতে হবে না, বোঝো যে কি বলেছে, যদি করতে পারো তো খুবই ভালো। কি
কিছু নির্দিষ্ট পরিমাণ টাকা, কিছু টাকার পরিমাণ বলেনি, কিছু নির্দিষ্ট পরিমাণ টাকা এ, বি ও সি এর মধ্যে এমন ভাবে ভাগ করা হয়েছে যাতে এর প্রাপ্য 1 টাকা হলে বি এর প্রাপ্য 40 পয়সা এবং সি এর প্রাপ্য 25 পয়সা হয়, তাই না? তাহলে এটা কিসের? এমন ভাবে ভাগ করা হয়েছে যে এর প্রাপ্য যদি 1 টাকা হয়, তাহলে এ যদি 1 টাকা পায়, ধরে নাও এ এফিসিয়েন্সি, ধরে নাও এ ইজ টু ক্ষমতা, মজুরি ভেবে নিতে পারো যে এ যদি ভাই কোনো একটা কাজ করতে গেল, যদি এর যদি 1 টাকা দেয়, 1 টাকা এখানে পয়সায় আছে, তো 100 পয়সা ধরে নিচ্ছি, এ যদি 100 পয়সা পায়, সেক্ষেত্রে বি কত পাবে? না 40 পয়সা পাবে, এবং সি কত পাবে? না 25 পয়সা। এই অনুপাতেই চলবে। সি এর প্রাপ্ত অর্থ যদি 60 টাকা হয়, রেশিও তো এইভাবে ভাগ হচ্ছে, তাহলে রেশিওটাকে, এটাকে মূল্যের রেশিও বলেই দিয়েছে না, মূল্যের রেশিও, মূল্যের অনুপাত। হ্যাঁ, দেখে নিচ্ছি দেখি কত আসছে। এবার দেখো কি বলেছে, এটাকে প্রথমে আমি কি করি, 5 দিয়ে কাটি, আগে ছোট করে দিই, তাহলে ক্যালকুলেশনটা সহজ হয়ে যাবে। এমনিতে করা যেত, ছোট করে দিই, রেশিওতে করে দিই। হ্যাঁ, তাহলে কত আসছে? রেশিওতে 5 দিয়ে বলে 5 কুড়ি 100, 5 8 40 আর 5 5 25। এবার বলেছে 5 মানে কত টাকা? সি এর প্রাপ্ত অর্থ 60 টাকা, 60 রুপিস। 5 কে কত দিয়ে? 5 12 দিয়ে, ব্যাস। তাহলে এটার কত দিয়ে হবে? এটাকে 12 দিয়ে গুণ করে, 12 দিয়ে 24, 240 টাকা। এটাই आंसर। বলো, বুঝতে পেরেছো? না না, এখানে চেয়েছে মোট অর্থের পরিমাণ। ও আচ্ছা, মোট অর্থ চেয়েছে, তাহলে এটাকেও তুমি 12 দিয়ে গুণ করো। তাহলে 12 দিয়ে করলে 8 বড় 96, তাই তো? এত রুপিস। তাহলে যোগ স্যার করে 12টা কোথা থেকে আসলো? 12টা পেলাম হচ্ছে যে অনুপাতটা পেয়েছি, অনুপাতকে কত দিয়ে গুণ করলে 60 আসে। কেন আমি সি কে দিলাম? সি তো বলেছে না 60, এটা তো সি এর ক্ষেত্রেই বলেছে, আর তো কারো ক্ষেত্রে বলেনি। তো সি এর ক্ষেত্রে আমি ক্যালকুলেট করব। কি বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। এবার দেখো এখানে অনেকের গন্ডগোল হয়ে গেছে যে এটা কি সত্যি সম্ভব, এত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। দেখো এটাকে যদি একটু বড় করে ভাবো, তাহলে অঙ্কটা দেখবে যে খুব ইন্টারেস্টিং লাগবে। একটু বড় করে যদি তুমি ভাবো যে সি 25 পয়সা করে পায়, সি টোটাল 60 টাকা পেয়েছে, তাই তো? সি টোটাল 60 টাকা পেয়েছে, তার মানে কত দিয়ে গুণ হয়েছে? না, 60 টাকা মানে 600 পয়সা, 6000 পয়সা বাই 25 যদি করো, তাহলে কত যাচ্ছে দেখো। 25 কে করলে আমার 25 2 50, আর থাকলো কত? 100 থাকলো, 25 4 2400, তাই তো? তাহলে 2400 দিয়ে গুণ হচ্ছে, তাহলে 1 টাকাকেও 2400 দিয়ে গুণ করো, দেখো 240 টাকা হচ্ছে কিনা। কনসেপ্টটা একই। এবার আমার এর পেলাম, বি পেলাম, সি পেলাম, যোগ করতে হবে। প্রশ্ন বলেছে টাকাতে, দেখো পয়সাতে নেই, এইগুলো পয়সাতে ধরেছি। আর আমার রেশিওতে কি? রেশিওতে পয়সা থাকার টাকা থাক, সবগুলোরই পয়সা, সবগুলোর টাকা তো কেটে গেল, তো থাকছে না আর কিছু। রেশিও করছি তো, পয়সা পয়সা কেটে গেল, টাকা টাকা কেটে গেল, শুধু সংখ্যা থাকলো। তাহলে সংখ্যা কি? এই সংখ্যাটা তুমি পয়সার অনুপাতে ভাবো, টাকার অনুপাতে ভাবো, লাখ টাকার অনুপাতে ভাবো, 20 টাকার অনুপাতে ভাবো, একই। ঠিক আছে? তাহলে ওই জন্যই আমরা খুব সহজে, দেখো যদি 25 পয়সা ধরে করতে না অনেক সময় লেগে যেত, আমি ওই জন্যই করলাম। আমি ভাবলাম যে চলো রেশিও কেটে দাও, 5 আসলো, 5 মানে 60 টাকা, 12 দিয়ে গুণ করতে হয়েছে, তাহলে প্রত্যেককে 12 দিয়ে গুণ করতে হয়েছে। তুমি যদি এরকম না করো, একসঙ্গে অনুপাত বের করে নাও, অনুপাত করলে কত হয়? 20 5 25, 25 আর 8 33, তাই তো? তো 33 কে 12 দিয়ে গুণ করে দাও, একই উত্তর বেরোবে। এটা যোগ করলে যেটা বেরোবে, 33 কে 12 দিয়ে গুণ করলে তাই বেরোবে। আলটিমেট 12 কি হয়ে গেল? একটা ইউনিটের ভ্যালু হয়ে গেল। এগুলো তো ইউনিট, এই ইউনিটের ভ্যালু বের করলে আমি টোটাল টাকা পেয়ে যাচ্ছি। কেন যোগ করলাম 33? যেন যোগফল চেয়েছে তাই। তাহলে চলো এটার উত্তর কত আসছে? 240 আর 60 করলে 300, 396, 396 অ্যান্সার। এত টাকা। বলো, ক্লিয়ার হয়েছে? খুবই সহজ, জলের মতো সহজ, জাস্ট একবার করে। হ্যাঁ বলো আরেকবার। বলছিলাম যে এর ভ্যালু 100 পয়সা কি করে আসলো, একটু ডিফাইন করুন তো। টাকা।
1 টাকা মানে কি 100 পয়সা না? হ্যাঁ স্যার। বাকিগুলো দেখো, হ্যাঁ অনুপাতে সবসময় মাথায় রাখবে যে তুমি কখনোই A:B:C 1:40:25 করতে পারো না। কেন করতে পারো না? টাকা আছে, এটা পয়সায় আছে, তাই না? তো এটা কখনোই সম্ভব নয়। রেশিও করতে গেলে ইউনিট বা মানে যেটা তোমার একক সবার সমান রাখতে হবে। তাহলে একে টাকা রাখতে গেলে একেও তাহলে দশমিকে নিয়ে এসে টাকায় কনভার্ট করতে হবে, না হয় সবগুলোকে পয়সায় কনভার্ট করতে হবে। ঠিক আছে? তাহলে এইটা একটু মাথায় রাখবে, তাহলে তোমাদের কাছে অঙ্ক কোনো ভুল হবে না। ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। পরের প্রশ্নে যাই। চলো এই অঙ্কটা করো দেখি। ভালো অঙ্ক, পরীক্ষায় মানে আমি কি আর বারবার কি বলবো, যা যা করাচ্ছি সবই পরীক্ষায় আসা অঙ্কগুলোকে কানেক্ট করেছি, তো তোমরা চেষ্টা করো, চলো পারবে এটা। চলো আশা করি হয়ে গেছে। প্রশ্নটা দেখো, তিনটি ধনাত্মক সংখ্যার অনুপাত দিয়েছে 5:6:12, 5:6:12। এগুলো কি? এগুলো হচ্ছে অনুপাত, মানে ইউনিটে ভাবতে পারি। প্রথমে এটা যদি 5 ইউনিট হয়, পরেরটা 6, পরেরটা এটা, আচ্ছা প্রথম দ্বিতীয়, তো এটা তাহলে প্রথম এটা দ্বিতীয়, আর এটা তৃতীয়, তাই তো? তাহলে প্রথম দ্বিতীয় তৃতীয় মাথায় থেকে গেল, তাই তো? এবার দেখো কি বলেছে, প্রথম ও তৃতীয় সংখ্যার গুণফল দ্বিতীয়টির বর্গ থেকে 96 বেশি। তুমি গুণ করেও দেখতে পারো, 5 আর 12 গুণ করলে কত আসছে? 5 12 60, 5 × 12 দুটোর গুণফল 60 ইউনিট আসছে। আর দ্বিতীয়টির বর্গ 6 এর স্কয়ার করলে কত আসছে? বর্গ মানে 36। তো বলে দিয়েছে প্রথম আর তৃতীয় সংখ্যাটির গুণফল দ্বিতীয়টির বর্গ থেকে 96 বেশি। এখানে আমাদের ডিফারেন্স কত পাচ্ছি? এটা ডিফারেন্স পাচ্ছি 36 থেকে 24 এর। তাহলে 24 ইউনিট ইকুয়াল টু 96 হলে কত দিয়ে? 4 দিয়ে গুণ হচ্ছে না? তাহলে সংখ্যা তিনটি কি হবে? এটাকেও 4 দিয়ে গুণ, এটাকেও 4 দিয়ে গুণ, এটাকেও 4 দিয়ে গুণ। তাহলে সংখ্যাগুলো 4 5 20, 4 6 24, 4 12 48। বলো বুঝতে পেরেছো? সংখ্যাটা মিলিয়ে দেখি হয় কিনা আদৌ, নাও হতে পারে। 20 ইন্টু, ওহো ভুল হয়েছে, দাঁড়াও এই অঙ্কটা এক সেকেন্ড। এই অঙ্কটা যেহেতু এটা বর্গ আছে, তো বর্গতে একটু গন্ডগোল হয়ে যাবে। এই জায়গাটা কাজ করে দিচ্ছি তোমাদের। এখানে এটাকে একটু এক্স ধরে নাও, কিছু করার নেই, বর্গ আছে বলে। এমনিতে এক্স ধরতে চাই না আমি, কিন্তু তাও তোমাকে এটা এক্স ধরতে বাধ্য করতে হচ্ছে। 6x, কারণ যেহেতু বর্গ আছে তো এক্স স্কয়ার হয়ে যাবে। এক্স এর ভ্যালু 4 না, এক্স স্কয়ার এর ভ্যালু 4 আসছিল। যাও, এখানে তাহলে কি বলেছে, যদি দুটো সংখ্যা প্রথম আর তৃতীয় সংখ্যা যদি গুণফল বলা হয়, তাহলে 5x * 12x, তাহলে ইকুয়াল টু কত? 5 × 60, 60। x দুবার আছে মানে x স্কয়ার, তাই তো? আর মাঝের সংখ্যাটার বর্গ, কত হয়? 6 এর 6x তার স্কয়ার মানে 36x স্কয়ার। এবার দেখো এই দুটো সংখ্যার যে ডিফারেন্স কত আসছে? 24x স্কয়ার। এবার এটাকে আমি একটা লিখি, ধরো চলো 24
এক্স স্কোয়ার, এটাকেই আবার কি বলেছে, ডিফারেন্স কত বলেছে 96, বেশি বা কম মানে ডিফারেন্স বিয়োগফল, এটাই মানে হচ্ছে 96। তা 24x² মানে যদি 96 হয়, তাহলে এক্স স্কোয়ারের ভ্যালু কত হবে, 24 দিয়ে কাটো, 4 দিয়ে কাটছে, তাহলে এক্স এর ভ্যালু কত হবে 2, তাই তো। তাহলে উত্তরটা কি দাঁড়িয়ে যাচ্ছে, এটা যদি 2 হয়ে যায় তাহলে এটাকে 2 দিয়ে গুণ করব প্রত্যেকটাকে, এই যে ভ্যালুগুলো আছে সংখ্যা তিনটি কি সংখ্যা তিনটি, তো এটাকে 2 দিয়ে গুণ, এটাকে 2 দিয়ে গুণ, এটাকে 2 দিয়ে গুণ, তাহলে সংখ্যাগুলো কি আসছে না, একটা সংখ্যা আছে 5 2 10, একটা সংখ্যা আছে 6 2 12, একটা সংখ্যা আছে 12 2 24। এবার একটু দেখে নাও যে ঠিক করলাম নাকি, ঠিক করলাম নাকি দেখে নিতে হবে, চেক করে নিতে হবে। প্রথম সংখ্যার দ্বিতীয় সংখ্যার গুণফল 10 আর 24 গুণ করলে কত হয় 240, আর 12 এর স্কয়ার কত হয় 144, যদি বিয়োগ করি দেখো কত আসছে, 10 থেকে 4 বিয়োগ করলাম 6, 4 একে 5 9, 96 আসলো, 96 ডিফারেন্স বলেছে, তাহলে আমাদের এই কনসেপ্টটা একদম ঠিক আছে। বলো এটা কি বুঝতে অসুবিধা হয়েছে কারো? বলো বুঝতে পেরেছো সকলে? এটা কিন্তু প্রথম সংখ্যা আর তৃতীয় সংখ্যা আছে, এটা ফার্স্ট নাম্বার এন্ড থার্ড নাম্বার, ঠিক আছে। বলো ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। ওকে, চলো পরের অঙ্কটা করো। এই অঙ্কটাও ভালো আছে, ভালো মানে আগে একটা কনসেপ্ট দেখিয়েছিলাম ওটার মতোই আছে কম বেশি, কেমন আছে দেখো, করো চেষ্টা করো। দেখো অঙ্কটা, 91 টাকা এ বি সি এর মধ্যে এমন ভাবে ভাগ করা হলো যাতে এ যা পায় বি তার থেকে 5 টাকা বেশি পায়। এটা কিন্তু গুণ বলেনি, কম বেশি মানে যোগ বিয়োগ, তাহলে এ যা পায় বি তার থেকে 5 টাকা বেশি পায় বলতে বি এর থেকে বেশি পায়, এ যা পায় বি তার থেকে, তার বলতে কার কথা, এর কথা বলা হচ্ছে, এর থেকে 5 টাকা বেশি পায়, তাহলে এ প্লাস 5 টাকা পায়। যদি আমি একে এক্স ধরি তাহলে এখানে কত হবে এক্স প্লাস 5, তাই না। এবং সি বি এর প্রাপ্ত টাকার দ্বিগুণের থেকে 12 টাকা বেশি পায়, তাহলে সি কত পায়, বি এর প্রাপ্ত টাকা কত আছে এক্স প্লাস 5, যে এক্স প্লাস 5 পেলাম না ওইটাই বি, তার মানে বি এর টাকার দ্বিগুণ, দ্বিগুণের থেকে, দ্বিগুণ মানে এটাকে 2 দিয়ে গুণ করো, 12 টাকা বেশি পায় প্লাস 12। তাদের প্রাপ্ত টাকার অনুপাত কত সেটা জিজ্ঞেস করেছে, তার মানে এবিসি এইচ টু সি জিজ্ঞেস করেছে। তাহলে দেখো এটাকে তুমি সবগুলোকে এক্স ধরে করেই নিয়েছি যখন, তাহলে এবার এ প্লাস, তাহলে আমরা বলতেই পারি এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু কত না 91 টাকা, বলেই দিয়েছে 91 টাকায় ভাগ হয়েছে, তাহলে এ এর ভ্যালু কত এক্স, বি এর ভ্যালু কত এক্স প্লাস 5, সি এর ভ্যালু কত না এক্স, এটাকে যদি একটু ভেঙে নাও তাহলে এখানে কত হবে এক্স আর এখানে 2x প্লাস 10 প্লাস 12, তাহলে কত আসছে 2x প্লাস 22, তাহলে এখানে লিখে দিই 2x প্লাস 22 ইকুয়াল টু 91, তাহলে x x x তাহলে মানে কত হলো 4x, 4x প্লাস 5 আর 22 এর 27 ইকুয়াল টু 91, তাই তো। তাহলে 4x ইকুয়াল টু 91 মাইনাস 27 কত আসছে 7 4 এ 11 2 একে 3 64, তাহলে x ইকুয়াল টু কত হবে 4 16 64, মানে এখানে 16 হয়ে গেল, x এর ভ্যালু 16 হয়ে গেল। তো x এর ভ্যালু যদি 16 হয়ে যায় তাই তো, তাহলে এখানে কত x এর ভ্যালু এটা 16 হয়ে গেল, এটা 16 এর সঙ্গে 5 যোগ করলাম 16 এখানে 21 হয়ে গেল, আর এটা তাহলে কত হয়ে যাচ্ছে এখানে 16 2 এ 32,
32-এর সঙ্গে 22 যোগ করে দাও, 32 তাহলে 54 হয়ে গেল। তাহলে রেশিও কত দাঁড়াচ্ছে? তাহলে আমার অঙ্ক চেয়েছে রেশিও বের করো। তাহলে চলো এখানে লিখে দিই A:B:C। এর ভ্যালু কত? 16, বি এর ভ্যালু কত? 21, আর সি এর ভ্যালু কত? 54। কোন সংখ্যায় কাটছে? আজ কাটছে না, 3 দিয়ে কাটছে না, আর কিছু দিয়ে কাটছে না, তাহলে যা আসছে সেটাই উত্তর। কারণ বলেছে প্রাপ্ত টাকার অনুপাত কত, এটাই অনুপাত, এটাই অ্যান্সার। কারণ আর তো কাটছে না, অনুপাতে তো এটাই চলে আসছে। বলো এখানে কারো অসুবিধা হয়েছে অঙ্কটা বুঝতে? জানাও আমাকে। পেরেছো সকলে বুঝতে? ঠিকই আছে এখানে 21, 5, 6, 7, 5, 3, 8, 9, 91 ঠিক আছে। বলো এখানে বুঝতে অসুবিধা হয়েছে কারো? চলো পরের অঙ্কটা, পরের অঙ্কটা হয়ে গেছে 11 নম্বর। 11 নম্বর চলো করো, এই অঙ্কটা করো। ভালো অঙ্ক আছে, এটা করো দেখি, করো দেখি কে পারো অঙ্কটা, অ্যান্সার বের করো তো। অ্যান্সারটা আমি চাইছি হচ্ছে ধরে নাও এ এর ভ্যালু বের করো, চলো এ এর ভ্যালু কত আছে সেটা বের করে দেখো। করো, ভালো কনসেপ্ট আছে। দেখো কি বলেছে, 2000 টাকাকে এবিসি এর মধ্যে এমন ভাবে ভাগ করা হলো যাতে এ পায় বি ও সি এর মোট টাকার 2/3 অংশ, বি পায় এ আর সি মোট টাকার 3/5 অংশ। মানে আমি যদি এ ইজ টু বি ইজ টু সি যদি ভাগ করি, এবার আমাকে যে ভ্যালুগুলো বলেছে সে এ পায় বি আর সি এর মোট টাকার 2/3 অংশ। মানে এখানে এবিসি আলাদা করে বলেনি, কি বলেছে এ ইজ টু বি প্লাস সি, তার রেশিও কত বলে দিয়েছে না এ পায় বি আর সি মোট টাকার 2/3 অংশ। মানে এ যদি বি এর মোট টাকার 1/3, মানে বি আর সি যোগ যদি 1 অংশ পায় তাহলে এ পাবে 1/2/3 অংশ। তার মানে রেশিওটা কত হয়ে গেল, উপরে 3 দিয়ে গুণ, উপরে 3 দিয়ে যদি গুণ করো তাহলে এটা কেটে গেল 2:3 হয়ে যাচ্ছে a is to b plus c। আবার b পাই মানে b is to a plus c যদি বের করতে যাও তাহলে কত আসছে, b পাই a plus c এর মোট টাকা 3/5, বলে দিতে পারি 5:3, তাও লিখে দিচ্ছি b পাই a c এর মোট টাকার এত অংশ। a আর c যদি 1 হয় তাহলে b পাবে কত, 1/3/5 অংশ। তাহলে আলটিমেট হিসাব করে 3:5 পেলাম। এখানে সবথেকে গন্ডগোলের জায়গাটা কোথায় দেখো, দুটোকে যদি যোগ করি না তাহলে এখানে a প্লাস বি প্লাস সি, এই দুটোকেও 3 যদি যোগ করে তাহলে এখানে আমরা a প্লাস বি প্লাস সি হচ্ছে। তো এখানে দুটো যদি যোগ করো এখানে আসছে 2 আর 3 5, আর এখানে যদি দুটো যোগ করো তাহলে আসছে 3 আর 5 8। এই যে চেঞ্জ হয়ে গেল,
তো চেঞ্জ যেন না হয়, তো তার জন্য আমাকে 5 আর 8 এর লসগু করো, 8 5 8 40, তার মানে এটাকেও আমাকে 8 দিয়ে গুণ করতে হবে, এটাকে 5 দিয়ে গুণ করতে হবে, তাহলে আমি সমান পেয়ে গেলাম। এবার সমান হয়ে গেলে আমি ভ্যালুগুলো বের করতে পারবো, না হলে বের করতে পারবো না। তাহলে যদি সমান হয়ে গেল মানে 40 আসছে যোগ করে, তাহলে কত দিয়ে গুণ হচ্ছে 8 দিয়ে, তাহলে এটাকেও 8 দিয়ে গুণ করব, এটাকেও 8 দিয়ে গুণ করব, তাহলে দেখো কত হয়ে গেল, a এর ভ্যালু কত হয়ে গেল, 8 2 16, a এর ভ্যালু 16 হয়ে গেল। হলো। আবার দেখো এইখানে b, টোটাল ভ্যালু কিন্তু 40, a প্লাস b এর ভ্যালু 40, a প্লাস b এর ভ্যালু 40, তার মানে এই তিনটের যোগফল আমার 40ই বেরোবে, এটা মাথায় রাখো। দেখো মিলিয়ে দেখে নাও b আর c কি আছে। এবার যদি আমি কোথায় যাই, b এখানে কত দিয়ে 5 দিয়ে গুণ, মানে এটাকেও 5 দিয়ে গুণ, এখানেও 5 দিয়ে গুণ, তাহলে 3 5 এ 15, তাহলে b এর ভ্যালু কত হয়ে গেল 15। তাহলে কত হবে 40 এর এই জায়গাটায় কত হবে, 15 15 30 31, তাহলে এখানে 9 হয়ে যাবে। মিলিয়ে দেখে নাও যে এখানে কত কত আসছে, এবার করে নিয়ে 8 2 16, এখানে 3 5 এ 15, এখানে 5 5 এ 25, আর এখানে 3 8 এ 24। দেখো মিলিয়ে নাও, সব দিক থেকে মিলে যাবে। হ্যাঁ, কোনটা কোনটা মিলাবে তুমি তুমি যদি চেক করতে চাও, তাহলে এখানে b প্লাস c আছে, b আর c যোগ করলে কত আসছে 15 আর 25 থেকে 24, তাহলে এখান থেকে খুব সহজে উত্তরটা। হ্যাঁ বলো। ওই এ আর বি এর রেশিওটা একবার বুঝিয়ে দিন না, 16 আর 15টা কি করে পেলেন? আচ্ছা, আমি এটাকে আরেকবার করে দিচ্ছি, ঠিক আছে, মিউট করে দাও। হ্যাঁ, এখানে এই পার্টটাকে আরেকবার করিয়ে দিচ্ছি। কেন ওটা হলো একটু মাথায় রাখবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। একটু কঠিন কোশ্চেন দিলে এরকম দিয়ে দেবে, গন্ডগোল হয়ে যাবে, তো কানেক্টই করতে পারবে না, তাই না? তো এখানে আবার তোমাদের বলি যে প্রথম পার্ট অনুযায়ী এ পায় বি আর সি এর মোট টাকার 2/3, তাই তো? তো এ আলাদা করেছে আর বি আর সি কে একসঙ্গে রেখেছে। তো এ পায় বি আর সি এর মোট টাকার, বি আর সি এর মোট টাকা বলতে বি আর সি এর, এ পায় বি আর সি এর মোট টাকার এত অংশ। বি আর সি এর মোট যদি 1 অংশ হয়, তাহলে 1 এর কত 2 এর 3 অংশ, তাহলে আলটিমেট রেশিওটা কত হলো 2:3। কার কার রেশিও হলো এটা, এই দুই ভাগটা হচ্ছে এ এর আর 3 ভাগটা হচ্ছে বি প্লাস সি এর, ঠিক আছে? ঠিক একই রকম ভাবে যদি আরেকটা ভ্যালু যখন দিয়েছে, এখানে কে কে দিয়েছে, বি পাই এ আর সি, দুটো পার্টে ভাগ করে নাও, বি ইজ টু এ প্লাস সি। তো বি আর এ প্লাস সি যখন হচ্ছে, বি পাই এ প্লাস সি এর মোট টাকার 1/3 অংশ। তো এ আর সি যদি 1 ইউনিট হয়, তাহলে এটা 3/5 হিসাবে, তাহলে 3:5 পেলাম তো। তাহলে দুটো অনুপাত আমরা পেলাম। কিন্তু দেখো আমাদের যেটা প্রথম যেটা মেন জায়গা, যেখানে a প্লাস বি প্লাস সি যদি যোগ করো, আমার যোগফল বেরোচ্ছে কত 5 ইউনিট। আবার যদি এইখানে a প্লাস বি প্লাস সি মানে তিনটে যদি যোগ করে দিই এই দুটো ভ্যালু, তাহলে আমার এখানে বেরোচ্ছে 8। যদি এ বি সি তিনটে হয়, তিনটে আলাদা আলাদা ভ্যালু কেন বেরোবে, বেরোনো উচিত নয়, একই ভ্যালু বেরোনো উচিত আছে। তাহলে একই ভ্যালু বের করার জন্যই আমাকে কি করতে হলো, 5 কে আমাকে 8 দিয়ে গুণ করতে হলো, আর 8 কে আমাকে 5 দিয়ে গুণ করতে হলো। তাহলে এটাকেও আমাকে 5 দিয়ে গুণ করতে হবে, এটাকেও 5 দিয়ে গুণ করতে হবে, এখানেও আমাকে 8 দিয়ে গুণ করতে হবে, এটাকেও 8 দিয়ে গুণ করতে হবে। তাহলে ভ্যালুগুলো কি পাচ্ছি দেখো, তাহলে এখানে ভ্যালু পাচ্ছি কার, 8 2 এ 16, আর এখানে 3 8 এ 24, এখানে 3 5 এ 15, আর এখানে 5 5 এ 25, আর টোটাল ভ্যালু কত, টোটাল ভ্যালু এখানেও 40, এখানেও 40, মিলে গেল। তাহলে আমি যদি এবার a:b:2 করি, a:b:c তিনটে রেশিও করে ফেলি, তাহলে ভ্যালুগুলো যদি লেখো তাহলে কি দাঁড়াবে, আমি a এর আলাদা করে পেয়ে গেছি, কারণ এখানে শুধু সিঙ্গেল a ছিল, 16 বেরিয়েছে, তাহলে a 16 লিখে ফেললাম। এখানে বি আলাদা করে আছে, বি এর ভ্যালু 15 বেরিয়েছে, লিখে ফেললাম। আর সি কি কোন একটা জায়গা থেকে বের করে নাও, এখান থেকে যদি বের করি 24 এর মধ্যে যদি বি প্লাস সি হয়, এটা এটা এ, বি প্লাস সি, বি এর ভ্যালু যদি 15 হয়, তাহলে সি কত হবে 9, টোটাল 40 ইউনিট। এই 40 ইউনিটের ভ্যালু কত টাকা, না 2000 টাকা।
খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, কনসেপ্টটা খুব সহজ। এবার তো তোমাদের কাছে একদম জলভাত হয়ে গেল, তাই না? তাহলে 40 4 5 20 500 দিয়ে গুণ হচ্ছে, তাই তো? দুটো শূন্য 500 দিয়ে ভুলে গেল, 50 দিয়ে গুণ হয় নাকি? 4 5 20, হ্যাঁ 50 দিয়ে গুণ হচ্ছে। তো 50 দিয়ে যদি 4 5 20 আর দুটো শূন্য, হ্যাঁ 50 দিয়ে গুণ হচ্ছে। তার মানে এবার আমাকে কি বলেছে, কার কার ভাগে কত পাচ্ছে। তাহলে এটাকেও তুমি 50 দিয়ে গুণ, এটাকেও 50 দিয়ে গুণ, এটাকেও 50 দিয়ে গুণ। 5 6 16 হাফ কত হচ্ছে 800, আর এটা 15 5 15 75 750 9 5 9 45 450, ব্যাস হয়ে গেল। এবং সবগুলো যোগ করে দেখবে 200 আসছে। এটা কি না, আমি যদি বলি একটু মেন্স টাইপের কোশ্চেন, ঠিক আছে, আসতে পারে। বলো, বুঝতে পেরেছো সকলে? হ্যাঁ স্যার, এবার বুঝতে পেরেছি। ওকে, চলো এমনটা করো। ভিভিআই লিখে দাও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, কনসেপ্ট বুঝতে হবে। একটা অঙ্ক আছে মূল্য অনুপাত এত, মুদ্রাবাইটি আছে, আর একটা হচ্ছে মুদ্রাবাইটি আছে, এটাতেও তিনটে অঙ্ক আছে। তিনটে অঙ্কে আমরা বুঝে ফেলবো মুদ্রা রেশিও কিরকম কি করা যায়, খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট। দেখো, একটি বাক্সে 1 টাকা 50 পয়সা মিলিয়ে মোট 52টি মুদ্রা আছে। এগুলো কি মুদ্রা বলেছে, মানে এটাকে তুমি এ ধরতে পারো, এটাকে বিও ধরতে পারো, একই ব্যাপার। এখানে 1 টাকার মুদ্রা নাম, এটা নাম 1 টাকার, একটি বাক্সে 1 টাকার মুদ্রার নাম, 50 পয়সার মুদ্রার নাম, এ আর বি এর মুদ্রা মিলিয়ে মোট 52টি মুদ্রা আছে। চলো হয়ে গেছে, এই দু রকম মুদ্রা মিলিয়ে টোটাল 52টা মুদ্রা আছে। তাদের মূল্যের অনুপাত হচ্ছে 3:4। এবার দেখো দু রকমের জিনিস হয়, একটা হয় সংখ্যা মানে নাম্বার, আমার কিসের রেশিও দিয়েছে, মূল্য। তাহলে আমি লিখে দিচ্ছি 1 টাকা আর 50 পয়সা। 1 টাকা আর 50 পয়সা রেশিও দিয়েছে। হ্যাঁ, তো কিসের রেশিও দিয়েছে না, প্রথমেই দেখে নাও, এটা মূল্যের রেশিও দিয়েছে, মূল্যের অনুপাত দিয়েছে। মূল্যের অনুপাত, আর এইটা কি দিয়েছে 52 মুদ্রা আছে, এটা কি সংখ্যা, এটা হচ্ছে সংখ্যা দিয়েছে। তো মুদ্রার অনুপাতের সঙ্গে সংখ্যা আমি করতে পারবো না, মানে এটাই আমি তোমাকে বলতে চাইছি যে মূল্যের অনুপাত দিয়েছে 3:5, এটাকে তুমি 8 লিখে 3 আর 5 8 লিখে এটাকে তুমি 52 করতে পারবো না। এটা করা যাবে না। কেন করা যাবে না? কারণ আমার এখানে তো মূল্যের অনুপাত দিয়েছে না, আর আমার এখানে সংখ্যা আছে, দুটো তো এক নয়। মানে তোমাকে যদি আমি বলি যে কোন একটা জায়গায় জলের অনুপাত দিয়েছে, সেটা তো তুমি দুধের সঙ্গে মেলাতে পারবে না। বা তুমি যদি ভাবো আরো একটা জিনিস, যে এটা এইভাবেই ভাবো, মূল্য মানে এখানে দাম বলা হয়েছে না, দামের অনুপাত, তাহলে দাম দিত 52 টাকা দিত, 52 টাকা দিলে তাহলে 8 অনুযায়ী 52 মিলে আমি বের করতে পারতাম। কিন্তু 52টি মুদ্রার সংখ্যা আছে, আমি বের করতে পারবো। তাহলে বের করতে গেলে কি করতে হবে আমাকে, না যেটা টোটাল আছে, টোটাল কিসের আছে, এখানে সংখ্যার আছে না, আমি এই অনুপাতটাকে সংখ্যার অনুপাতে নিয়ে যাব, সংখ্যার অনুপাতে নিয়ে যাব, সংখ্যার অনুপাতে। কিভাবে নিয়ে যাব, যখন সংখ্যার অনুপাতে নিয়ে যাবে তখন এই রকম ভাববে যে এটা যেহেতু মূল্যের অনুপাত, তো আমি এখানে এটাকে টাকা ভেবে নিলাম রুপিস, এটাও রুপিস ভেবে নিলাম, ঠিক আছে। এবার ভাবো 1 টাকার মুদ্রা 3 টাকাতে কটা মুদ্রা হবে, 1 টাকায় একটা মুদ্রা পাওয়া যায়, তো 3 টাকায় 1 টাকার কয়েন কটা পাবো আমরা, 3টে পাবো, তাই না? তাহলে 3টে পাচ্ছি, সংখ্যা যেহেতু বলেছে। এবার বলো 5 টাকায় 50 পয়সা কটা থাকবে, 1 টাকায় 50 পয়সা দুটো থাকে, তাহলে 5 টাকায় তাহলে কত হবে, 10টা 50 পয়সা। এইটা কি বুঝতে পেরেছো বলো?
এটাকে 2 দিয়ে গুণ হয়ে গেল, এটাকে 1 দিয়ে গুণ হলো। এটা 1 কেন হলো অত ভাবার দরকার নেই। তুমি যদি বুঝতে চাও না যে স্যার 1 দিয়ে কেন গুণ, 2 দিয়ে কেন গুণ, এটাও ভাবার দরকার নেই, এটাও দরকার নেই। তুমি কনসেপ্ট নরমালি ভাবো। 3 টাকায় কটা 1 টাকার কয়েন পাবো? 3টে। 5 টাকায় 50 পয়সার কয়েন কটা পাবো? 1 টাকায় কটা পাই? 2টা। 5 টাকায় কটা পাবো? তাহলে 10টা। ব্যাস, সংখ্যার অনুপাত পেয়ে গেলাম। সংখ্যার অনুপাত যখনই পেয়ে গেলাম, 3 আর 10 এ 13 ইউনিট। এই 13 ইউনিটের ভ্যালুই আমার 52টা। 4 × 52 ইন্টু 4 করে, তাহলে এটাকে 4 দিয়ে গুণ, এটাকে 4 দিয়ে গুণ। এটা 12টি সংখ্যা কার? 1 টাকার 12টি কয়েন আছে, আর 4 × 10 = 40, 40টা 50 পয়সার কয়েন আছে। তাহলে দেখো 40 আর 12 যোগ করে 52 মিলে যাচ্ছে, বুঝছো? আচ্ছা, কি বলেছে উত্তরটা? তাদের মূল্য অনুপাত এত হলে কোন প্রকার মুদ্রা কয়টি করে আছে? ব্যাস হয়ে গেল, এতটি করে, এতটি করে। বলো, বুঝতে পেরেছো? জানাও আমাকে, ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার, ক্লিয়ার। চলো আরো অঙ্ক করবো, যাদের এখনো ক্লিয়ার হয়নি পরে ক্লিয়ার হয়ে যাবে। করো এই অঙ্কটা নিজে থেকে একটা চেষ্টা করো তো, একই রকম অঙ্ক। হ্যাঁ, দেখো আগের মতোই। এই দেখো এখানে সংখ্যা রেশিও দিয়েছে 52, হ্যাঁ, আর নিচের অনুপাতটা কিসে দিয়েছে? মূল্য। এটাও কি দিয়েছে? 1 টাকা 50 পয়সা 25 পয়সা, মোট মিলে এতটি মুদ্রা, মানে এটা সংখ্যা রেশিও, আর এখানে মূল্যের অনুপাত দিয়েছে। একই অঙ্ক, উত্তরটা করার চেষ্টা করো। চলো তো উত্তরটা করার চেষ্টা করো, তারপরে আমি করিয়ে দিচ্ছি। করো, 1 মিনিট সময় দিলাম, করো। পেরেছো না? আচ্ছা, চলো দেখি। আচ্ছা, ঠিক আছে, চলো তাহলে এবার একটু দেখি। একটি বাক্সে 1 টাকা 50 পয়সা 25 পয়সা। তাহলে আমি প্রথমে কি করব? ₹1। এটা কি আমি, এটা মানে আমি এবিসি ধরে দিচ্ছি, এটা এমন কোনো ব্যাপার নেই, জাস্ট কনসেপ্টটা বোঝানোর জন্য। 50 পয়সা এটাকেও বি ভাবেও ভাবতে পারো, মানে এখানে তো এটার সঙ্গে যোগ বিয়োগ গুণ ভাগের কোনো কাজ নেই, জাস্ট এটা লিখেছে তো লিখে দিলাম, তাই না? 25 পয়সা সি ভেবে নাও, অসুবিধা নেই। তো মুদ্রার সংখ্যা আছে, আমরা প্রথমে অনুপাতটা লিখবো। তাহলে কিসের অনুপাত আছে? মূল্য, মানে আমি লিখবো ভ্যালু রেশিও। ভ্যালু রেশিও বা এটা মূল্যের অনুপাত, মূল্যের অনুপাত একই জিনিস। তো রেশিও কত আসলো না? 5:3:2। তাহলে যখনই মূল্যের অনুপাত আমি পেয়ে গেছি, তাহলে এখানে আমি রুপিস ভেবে নেবো। এটা রুপিস 5 টাকা, রুপিস 3, আর এটা রুপিস 2। তাহলে 1 টাকার কয়েন 5 টাকায় কটা পাবো? 5টা। 3 টাকাতে 50 টাকা কটা পাবো? 6টা। আর 25 পয়সা 1 টাকায় 4টে হয়, 2 টাকায় কটা পাবো? 8টে। তাহলে এটা কিসের রেশিও বেরোলো? এটা রেশিও বেরোলো হচ্ছে সংখ্যা, নাম্বার রেশিও, নাম্বার রেশিও বা সংখ্যার অনুপাত, বা সংখ্যার অনুপাত, সংখ্যার অনুপাত। হলো? তাহলে এবার খুব সহজ হয়ে গেল। টোটাল ইকুয়াল টু কত? এটা টোটাল ইকুয়াল টু 570। এটা কত আসছে? 5, 6, 11 আর 19। তাহলে 19 ইকুয়াল টু 19 ইউনিট ইকুয়াল টু 570। 19 3 19 57, মানে 30 দিয়ে গুণ। তাহলে এবার আমার উত্তর যদি যায়, তাহলে এটাকেও 30 দিয়ে গুণ, এটাকেও 30 দিয়ে গুণ, এটাকেও 30 দিয়ে গুণ। তাহলে কত আসবে? 3 5 15, 150টি, 3 6 18, 180টি, আর 3 8 24, 240টি। তাহলে বলেছে যে বাক্সে কোন প্রকার মুদ্রা কয়টি করে আছে? তো আমার অ্যান্সার হয়ে গেল, এটা 1 টাকার কয়েন, এটা 25 পয়সা, 25 পয়সা। বলো, বুঝতে পেরেছো? চলো পরে আমরা যাই, করো দেখি। এটা উল্টোটা, হ্যাঁ, এটা উল্টোটা।
এখানে টাকা দিয়েছে এটা, আর এটা সংখ্যার অনুপাত দিয়েছে, ব্যাস এটা উল্টোটা। তাহলে করো দেখি কেমন করে হয়, চেষ্টা করো চেষ্টা করো, এটা শিখে গেলে ব্যাস তোমাদের সংখ্যা মূল্যের অনুপাত শেখা হয়ে গেল। এবার যত বই পাবে বইয়ে এই কনসেপ্ট অ্যাপ্লাই করে একটা প্রশ্ন আটকাবে না, ঠিক আছে? এই চ্যাপ্টারটা হয়ে যাচ্ছে মানে তোমরা বুঝতে পারছো না যে তোমাদের কতটা কোশ্চিন হয়ে গেছে। এই এক মাসের তুমি দেখো, এক মাসের ডিউরেশনে আমরা কতটা কিছু শেষ করেছি। তো ওই জন্যই বললাম আমাদের সিলেবাস করতে খুব কম টাইমই লাগবে। জাস্ট আমি শেখার জন্য যেন তোমরা জব পাও, তার জন্য আমি খুবই কম প্রাইসের মধ্যে আমি এই ভিডিওগুলো, এত সুন্দর ভিডিওগুলো করার চেষ্টা করেছি, ঠিক আছে? আমি জাস্ট একটাই ইচ্ছে, যেন বেশি বেশি সিলেকশনটা হয়, ঠিক আছে? কেউ যদি ভাবে যে না টাকা কম নিচ্ছি বলে কোয়ালিটিতে কোনো খারাপ হয়েছে, তাহলে তার খারাপ দিক আমি তো বলতে পারছি না, কারণ আমি তো বেস্ট দিয়ে যাচ্ছি। অনেকেই কানেক্ট হচ্ছে না এই জন্য যে কম টাকা, তাহলে মানে কোয়ালিটি ভালো হবে না। তো আমার মনে হয় যে সবার জন্য খুবই ভালো এই একটা লেকচার সেশন চলছে, ঠিক আছে? চলো করো, দেখো কি বলেছে। একটি বাক্সে 1 টাকা, 2 টাকা, 50 পয়সা আর 20 পয়সা যেরকম বলেছে সেই অ্যাপ্রোচটাকে আমি নেব। তাহলে একটি বাক্সে ₹1 আর বলেছে ₹2, 50 পয়সা আর 25 পয়সা, চারটে। চলো চারটে দিক, 10টা দিক, কনসেপ্ট তো ক্লিয়ার থাকবে তোমাদের, তাই না? তাহলে এইখানে যে রেশিও গুলো আছে, এটা রেশিও কিসের রেশিও আছে? এখানে রেশিও দিয়েছে সংখ্যা, তাহলে নাম্বার রেশিও দিয়েছে, নাম্বার রেশিও দিয়েছে, নাম্বার রেশিও দিয়েছে কত? প্রথমেরটা হচ্ছে 5:4:6:10 নাম্বার রেশিও দিয়েছে। এবার তুমি ভাবো, এবার আমাকে ভ্যালু রেশিও মানে মূল্যের অনুপাত, ভ্যালু রেশিও মানে মূল্য। তো কি করব দেখো, একটা জিনিস বোঝার চেষ্টা পেরেছো কিনা? 120 আর 80। আচ্ছা হয়ে যাচ্ছে, কনসেপ্টটা দেখো। 1 টাকার কয়েন 5টা আছে, তাহলে কত টাকা হবে? 5 টাকা, ₹5 ভেবে নাও। রুপিসই ধরে করো, তাহলে সুবিধা হবে। 2 টাকার কয়েন 4টে আছে, 4 দুগুণে 8 টাকা, তাহলে ₹8। 50 পয়সার কয়েন 6টা আছে, দুটো কয়েনে 1 টাকা হয়, 50 পয়সার কয়েন 6টা, তাহলে 3 টাকা, ₹3। 25 পয়সার কয়েন 10টা আছে, 4টা 25 পয়সায় 1 টাকা হয়, 10টা 25 পয়সা 2.5 টাকা, তাহলে ₹2.5, 2.5। তাহলে আমরা কি করলাম, রুপিসটা লিখলাম তোমাদের কনসেপ্টটা ক্লিয়ারের জন্য। এবার তুমি রেশিওর মধ্যে রুপিস গুলো কেটে দাও, আর এখানে পয়েন্ট আছে তো, তাহলে সবগুলোকে 2 দিয়ে গুণ করে দাও, তাহলে পয়েন্টটা উঠে যাচ্ছে, তাই না? পয়েন্টটা উঠানোর জন্য আমি সবগুলোকে 2 দিয়ে, চলো সবগুলোকে 2 দিয়ে গুণ করে দিই। তাহলে এটাকেও 2 দিয়ে গুণ করে দেবো, এটাকেও 2 দিয়ে, এটাকেও 2 দিয়ে, দশমিক রাখা যাবে, ক্যালকুলেশন অসুবিধা, দশমিক দিয়েও হবে, কিন্তু দরকার কি আছে? তাহলে এখানে 10 ইউনিট হয়ে গেল, 8 দুয়ে 16 ইউনিট হয়ে গেল, 3 দুয়ে 6 ইউনিট হয়ে গেল, আর 25 দুয়ে 5 ইউনিট হয়ে গেল। এবার এদের যোগ করো, কত আসছে? 5, 6, 11, আর এদিকে 16, 17, 27, 10, 37, না 37 না 36 আসছে, স্যার ওখানে 20 পয়সা আছে স্যার। হ্যাঁ স্যার 20 পয়সা আছে ওখানে স্যার, আপনি 25 পয়সা দিয়েছেন। হ্যাঁ 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 হ্যাঁ, 20 পয়সা, 20 পয়সা যদি হয় তাহলে এখানে 2 টাকা হচ্ছে, তাই তো? ও তাহলে তো বেকার বেকার করলাম আমি এই জিনিসগুলো। যাও, ঠিক আছে, দেখা হয়ে গেল তোমাদের যে পয়েন্ট থাকলে কি হবে, তাই তো? তাহলে এখানে 20 পয়সা আছে, তাহলে 20 পয়সায় তাহলে 2 টাকা হচ্ছে, 20 পয়সাকে 10 দিয়ে গুণ করলে 2 টাকা, তাহলে এখানে তাহলে এটার উত্তর কত হচ্ছে? তাহলে এবার তুমি যোগ করে দাও, 5:8:3:2, যোগফল কত আসছে না 8, 2, 10 আর 18, তাহলে 18 ইউনিট, 18 ইউনিট মানে কত? 720 টাকা। তাহলে কত? 4×72, 40 করে। তাহলে কি বলছে, বাক্সে কোন প্রকার মুদ্রা কতটা আছে, মুদ্রার মূল্য কত, তাই তো? মূল্য কত মানে টাকার ভ্যালু চেয়েছে, ব্যাস। তাহলে এটাকে কত দিয়ে গুণ করবো?
40 দিয়ে গুণ করবো, আর সেটা টাকা আছে ইউনিট, তাহলে সবগুলো টাকা আছে, তাহলে 4 5 20, 200 টাকা। 200 টাকা এইটা, এটাকে 40 দিয়ে গুণ করো, 4 8 320 টাকা। এটা এটাকে 40 দিয়ে গুণ, এটাকেও 40 দিয়ে গুণ, তাহলে এখানে কত আছে সবগুলোর ভ্যালুগুলো বের করে তবে 3 4 12, 120 টাকা, আর এখানে 4 2 80। বলো ক্লিয়ার হয়েছে? জানাও আমাকে, তাহলে পরের কোশ্চেনে যাব। চলো পরের কোশ্চেনে যাই। করো, এটা সেই প্রথম অঙ্কটা, একই রকম রেশিও ধরে যেটা করেছিলাম। আচ্ছা চেষ্টা করো তোমরা। এক সেকেন্ড দাঁড়াও, দেখি কটা অঙ্ক আছে এখানে। বিদ্যালয়ে এটা দিয়েছি, অ্যালিগেশন আছে, দেখি যটা হয়, নাহলে পরের দিন আবার শুরু করবো। 10:30 পর্যন্ত যতটা হয় করা যাবে। এখানে বলেছে কোন কারখানায় 3 জন শ্রমিক যথাক্রমে 4 দিন, 5 দিন, 6 দিন কাজ করে মোট এত টাকা মজুরি পেল, তাই তো? 3টে শ্রমিক কিন্তু 3টে আলাদা আলাদা দিন ধরে কাজ করেছে, এটা মাথায় রাখবে। দেখো কোন কারখানায় 3 জন শ্রমিক 4 দিন, কেউ 4 দিন করেছে। আমরা যদি 3 জন শ্রমিক এবিসি ধরে নিই তাহলে বুঝতে সুবিধা হবে। একটা ধরলাম এ, একটা ধরলাম বি, একটা ধরলাম সি। প্রথমে কতদিন করেছে না 4 দিন করেছে, 4 ডে। তারপরটা 5 ডে, তারপরটা 6 ডে। হলো? তাহলে এইবার দেখো এটা কিসের অনুপাত দিয়েছে? প্রত্যেক দিনের কাজের অনুপাত দিয়েছে। কত? এদের 1/3:1/4:1/6। আমরা জানি নিচে যে সংখ্যাগুলো যদি আছে লসাগু বের করো। লসাগু কত আসছে? 3 4 6 12 আসছে। তাহলে এটাকেও 12 দিয়ে গুণ, এটাকেও 12 দিয়ে গুণ, আর এটাকেও 12 দিয়ে গুণ। তাহলে কত আসছে? 3 4 12, 4 3 আর 6 3। তাহলে রেশিও কত আসছে? 4:3:2। এবার আমার কথাটা হচ্ছে এগুলো কি? এগুলো হচ্ছে এফিসিয়েন্সি, ক্ষমতা। ক্ষমতা কি হয়? ক্ষমতা হচ্ছে এটা রেশিও কি হবে? ইউনিট পার ডে। একদিনে ক্ষমতা, এর একদিনের ক্ষমতা 4 ইউনিট, বি এর একদিনের ক্ষমতা 3 ইউনিট, সি এর একদিনের ক্ষমতা 2 ইউনিট। কিন্তু এ তো 4 দিন কাজ করেছে, তাহলে একে 4 দিয়ে গুণ। তাহলে এ কত ইউনিট কাজ করছে? তাহলে টোটাল 16 ইউনিট কাজ করছে। বি 5 দিন কাজ করছে, 3 5 15। এটা 6 দিন কাজ করছে, 12, তাই তো? এবার তোমরা যদি এটা কি হচ্ছে, এগুলো ইউনিট 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 ইউনিট। হলো? তাহলে এবার যদি যোগ করো কত আসছে? 15 15 30, আর 3 পর 5 থেকে দুটো কম 43, তাই না? 43 দেখো, 43 ইউনিট, আর 43 ইউনিটের ভ্যালুই দিয়ে দিচ্ছে 4300 টাকা। খুব সহজেই কানেক্ট গুলো করতে পারবে। কত দিয়ে গুণ হচ্ছে? তাহলে 100 দিয়ে গুণ হচ্ছে। প্রশ্ন দেখো, তবে প্রত্যেকের দৈনিক কত টাকা করে মজুরি করে? দৈনিক মজুরি মানে কত? 4 ইউনিট, 3 ইউনিট, 2 ইউনিট না, এগুলো তো দৈনিক। এগুলো কি? এগুলো দৈনিক, একদিন। এটাও একদিন, এটাও একদিন। কি বললাম? দৈনিক না, একদিনে। এটা ওই 4 দিন দিয়ে কেন গুণ করলাম? 4 ডেজ ছিল এটা, এটা তো একদিনের, এটা তো একদিন। তাহলে আমাকে বলেছে তাদের দৈনিক কত টাকা করে মজুরি পেলো, তাহলে দৈনিককে আমি 100 দিয়ে গুণ করবো, তাই তো? তাহলে এ ইজ টু বি ইজ টু সি, এ কত পেলো, বি কত পেলো, সি কত পেলো, লিখিয়ে দিলাম। তাহলে 400 টাকা দৈনিক, বি এর তাহলে থাকছে 300 টাকা, আর সি এর থাকছে 200 টাকা। হ্যাঁ, এই জায়গাগুলো থেকে পেলাম। আচ্ছা বলো, বুঝতে কারো সুবিধা হচ্ছে? জানাও আমাকে, ভালো মতো বুঝে নাও যা যা প্রশ্ন করাচ্ছি। দেখো ফুড এসআই আছে, হ্যাঁ, টার্গেটটা যেহেতু ফুড এসআই রেখেছি, সামনে ওই একটাই পরীক্ষা দেখতে পাচ্ছি যে সবাই দিতে পারবে। এসএসসি জিডি তো 23 বছরের বেশি কেউ দিতে পারছে না। তারপরে
এখন যদি আমি পুলিশের দিকে যাই, সবাই তো আর ফিজিক্যালি ফিট না যে পুলিশে দৌড়ে পারবে বা তাদের বয়সটা সাপোর্ট করছে, কিন্তু আমাদের ফুড এসআইটা কিন্তু সবার বয়সটাকে সাপোর্ট করছে, তাই তো? তাহলে ফুড এসআই টার্গেটটা নিয়ে আমরা যদি এগোই, তা আমাকে তো ম্যাথেই 50 নাম্বার আছে আর জিকে তে 50 নাম্বার আছে, তাহলে ম্যাথে তো 25 নাম্বার 50 তো তুলতে হবে। তো এই প্রত্যেকটা প্রশ্ন প্রথম থেকে যা যা করাচ্ছি, তোমরা শুধু পরীক্ষাটা দিয়ে আসবে, তারপরে শুধু আমাকে জানাবে যে কত নাম্বার তোমরা কমন পেয়েছো। প্রশ্নই কমন পেয়ে যাবে, শুধু তুমি প্রথম থেকে যা যা করাচ্ছি শুধু শুধু করে যাও, শুধু করে যাও, প্র্যাকটিস করো, ভাবন্ত থাকো, আর যে কোনো বই ধরো, যে কোনো বইয়ের সবগুলো কোশ্চেন এক ধার থেকে করো, কনসেপ্ট ক্লিয়ার করে নাও, তোমার নাম্বার ফুলে যায়, তোমার 50-এ মিনিমাম 40+ তো 45+ তো হবে। কিছু কোশ্চেন বাদ দিয়ে দিলাম, কিছু ভুল হয়ে যেতে পারে, 45+ কারেক্ট তো করেই আসতে হবে, না হলে তো নেই, সুযোগই নেই। একসাথে পরীক্ষা, টাইম 1.5 ঘন্টা, এই পরীক্ষাতে আবার কাটা আগের বার 80 গেছে, তাই না? 79 পয়েন্ট সামথিং 80 গেছে জেনারেলতে, তাহলে আমাকে কিন্তু এটা কম হবে না, এর থেকে বেশি হবে, বা 80 থাকতে ধরো, তো ওইটাকে ভেবে কিন্তু এগোতে হবে। শুধু ফুডে চাই না, বাকি যে এক্সামে তুমি প্রিপারেশন নাও না কেন, কনসেপ্ট তোমাকে ক্লিয়ার করতেই হবে, ঠিক আছে? শুধুমাত্র পরীক্ষা দিলে হবে। চলো পরের অঙ্কে যাই, করো দেখি অঙ্কটা কিভাবে হয়। একটি বিদ্যালয়ে 660 জন ছাত্রছাত্রীর মধ্যে ছাত্র ও ছাত্রী অনুপাত এত। ছাত্র আর ছাত্রী অনুপাত তোমাকে দিয়েছে 13:9, যোগ করলে 22 আসছে। আচ্ছা, কিছুদিন পর 30 জন ছাত্র ও কিছু ছাত্র ও 30 জন ছাত্রী ও কিছু ছাত্র যোগদান করলে ছাত্রছাত্রী অনুপাত এত হয়। কতজন ছাত্র যোগদান করে? এটা ছাত্র যেহেতু দুটোই যোগদান করছে, আগে ছিল 13:9, তো এখানে কিছু করার নেই, এই অঙ্কটাতে x ধরেই নিতে হবে, ছাড়াও শর্টকাটটা বড় এটা। তো এটা আমি 13x ধরে নিলাম, এটা 9x ধরে নিলাম, ঠিক আছে? কিছুদিন পর 30 জন ছাত্রী 30 জন ছাত্রী 30 জন মানে আরো 30 জন যুক্ত হলো, আর এখান থেকে আরো কিছু জন যুক্ত হলো, ঠিক আছে? কিছু ছাত্র যোগদান করলে ছাত্র আর ছাত্রীর অনুপাত হয় 4:3। চলো তাহলে 30 জন ছাত্র যদি যোগদান করে, ছাত্র তো সেম নেই, দুটোই যোগদান করছে, তাই তো? তাহলে এইটা যদি আমি y ধরি, মানে 13x প্লাস কিছু নেই, দাঁড়াও এক সেকেন্ড, এটা অঙ্কটা কেমন লাগছে আমার। 30 যদি যোগ হয় তাহলে 4/3 আসছে, কিন্তু এটা তো হবে না, ছাত্র যোগদান করে। আচ্ছা, এই অঙ্কটা একটু রাখো, এই অঙ্কটার কনসেপ্টটা একটু অন্যরকম ভাবে দিতে হবে, কারণ অঙ্কটা নিয়ে ফেলেছি ভুল করে, মনে হয় এই জায়গাটা একটু কোথাও ভুল হচ্ছে, এইভাবে হয় না অঙ্কগুলো। মানে তোমাকে কনসেপ্টটা বলে দিই, তারপরে আমি করছি, কনসেপ্টটাকে ক্লিয়ার করে দিই আমরা। এখানে যখন বলেছে, আচ্ছা টোটাল বলে দিয়েছে, সরি টোটাল তো বলে দিয়েছে, টোটাল বলে দিলে তো আলাদা করে বের করা যাবে, কোনো ব্যাপার না। আচ্ছা, আমি ভাবছি টোটাল বলেনি, আমি একদম করতে হবে, ঠিক আছে, তাহলে তো হয়ে যাবে, টোটাল বলে দিয়েছে। তাহলে ছাত্রছাত্রী অনুপাত কত আছে? 13:9। আর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটি বিদ্যালয়ে এতজন ছাত্রছাত্রীর মধ্যে অনুপাত হচ্ছে 13:9, 13:9 যোগফল কত আছে? 22 ইউনিট। এবার 22 ইউনিট মানে আমার বলেছে 6600, তাহলে কত দিয়ে যাচ্ছে? ইন্টু 30 করে, ইন্টু 30 করে গুণ করে দাও, এখানেও 30 করে গুণ করে দাও, কত? 3 3 90, 3 3 39, 39 390, আর 3 নং 27 270, তাই তো? তাহলে এত যোগ হয়ে গেছে, এবার আমাকে যেটা বলেছে সেটা ক্লিয়ার করে দেবো, যে ছাত্রী কতজন যোগ হয়েছে, যে কিছুদিন পর 30 জন ছাত্রী যোগ হয়েছে, তাহলে এর সঙ্গে 30 যোগ করে দিলাম, তাহলে কত হয়ে গেল? 300 হয়ে গেল। আর এর সঙ্গে আবার x যোগ করেছি, x যোগ করে আমি তাহলে কত আসলো? 390 প্লাস x, এটাই যে জানতে চেয়েছে। এবং ছাত্র আর ছাত্রী অনুপাত তারপরে কত হয়েছে না? 4:3, 4:3, তাই তো? তাহলে 10 জন হয়েই যাচ্ছে, তো আমি একটা জাস্ট
এইভাবে বলতে পারো যে 3 কে কত করলে 300 আসছে, 100 দিয়ে গুণ করতে হবে, তাহলে একেও কত দিয়ে গুণ করতে হবে, 100 দিয়ে। তো 100 দিয়ে গুণ করলে কত হবে, 400 হওয়ার কথা আছে, 390, তাহলে x এর ভ্যালু কত হবে, 10। তো তাছাড়া আরো একভাবে কি করা যায় যে না 390 প্লাস x বাই 300 ইকুয়াল টু 4/3। ঠিক আছে, 3 দিয়ে কেটে দাও, এটা 100 আসলো, দিয়ে গুণ করলে কত হচ্ছে, 390 প্লাস x ইকুয়াল টু 400। তাহলে x এর ভ্যালু হলো 400 মাইনাস 390 ইকুয়াল টু 10। তাহলে খুব সহজে আমাদের উত্তর 10 বেরিয়ে গেল। বা তুমি এইখানেও একটু কানেক্ট করে দিতে তোমরা পারো। বলো, এখানে বুঝতে অসুবিধা হওয়ার কোনো কারণ নেই, একদম বেসিক কোশ্চেন দিয়ে দিয়েছিল। আমি এটা দেখিনি, ওই জন্য আমার মনে হলো যে কি ব্যাপার, এতগুলো ভ্যালু তো ধরা যাবে না। বলো, এটা কি বুঝতে অসুবিধা হচ্ছে কারো? হয়নি, চলো পরে আমি পরে, এটা আজকের লাস্ট অঙ্ক, ঠিক আছে? খুবই ভালো অঙ্ক, মানে একটু কঠিন টাইপের অঙ্ক। এই জায়গাটা একটু বুঝতে হবে। হ্যাঁ, একটি পরিবারে চাল আর গমের জন্য খরচের অনুপাত, তাহলে খরচের অনুপাত চাল ইস টু গম। বর্তমানে চালের দাম 2:3 অনুপাতে বাড়ছে বলেছে, বৃদ্ধি পায়। 2:3 অনুপাতে বাড়লো মানে আগে যদি 2 থাকে, পরে সেটা 3 হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে কত পার্সেন্ট বাড়ছে, না পার্সেন্টেজে আমি যদি না করি, তাহলে বাড়ছে মানে বাড়ছে তো। তাহলে চালের অনুপাত কত ছিল, এখানে 7 ছিল আর এখানে 3 ছিল, তাই তো? তো 7 ছিল, 3 ছিল অনুপাতে, তো চালের অনুপাত কি হারে বেড়েছে, না 2:3 অনুপাতে বেড়েছে। তাহলে বাড়তে গেলে কি হবে, তাহলে অবভিয়াসলি 3/2 হয়ে যাবে না, না হলে বাড়বে কেমন? কোন একটা সংখ্যাকে যদি 3 এর 2 দিয়ে গুণ করে তাহলে না বাড়ছে, যে 2 এর 3 দিয়ে গুণ করতাম তাহলে থোড়াই বাড়বে, তখন তো কমে যাচ্ছে, তাই না? 3 বড়, উপরের লবটা বড় আছে। তাহলে এই ক্ষেত্রে আমরা এটা কিভাবে লিখতে পারি, 7 প্লাস 7 ইনটু 3 এর 2, ঠিক আছে? এবং গমের দাম 4:5 অনুপাতে বাড়ছে, তার মানে গমের দাম হচ্ছে 3 প্লাস 3 ইনটু 4/5, তাহলে কমে যাবে, বাড়ছে যখন তাহলে উল্টো হয়ে যাচ্ছে সেটা, তাহলে এখানে 5/4 বাড়ছে যখন, সেটা তাহলে কত হয়ে গেল, 5/4 ব্র্যাকেট। এবং এটাকে ভ্যালুয়েশন বের করো, বাড়ছে না। তুমি যদি বলো যে স্যার আমি তাহলে এখানে 3 এর 2 যদি গুণ করে দিই, তাহলে বৃদ্ধিপ্রাপ্ত জিনিস হয়ে যাবে। আগে যদি 100 টাকা থাকে, আমি যদি বলি 15% বেড়েছে, তাহলে 100 যোগ 15 হবে না? আমি শুধু তো 15 লিখতে পারি না, ওই জন্য আগে যদি 7 থাকে, 7 যোগ 7 এর উপর 3 এর 2 বাড়লো, তাহলে ওই জন্য আমি যোগ করছি। এটা আশা করি ক্লিয়ার হয়েছে। তাহলে এবার তুমি সমীকরণে ফেলে দাও, কত আসছে, 7 যোগ 3 7 21/2 ইস টু 3 যোগ 3 5 15/4। তাহলে লসাগু আসলে এখানে 2 7 14 প্লাস 21, 14 প্লাস 21 ইস টু এখানে 4, 3 4 12 প্লাস 15, 4 2 কাটলো, 2 দিয়ে একবারে করে দাও। 21 আর 14 কত আসছে এখানে, 33 ইন্টু 2 ইস টু 15 দিয়ে 27, তাই তো? 3 দিয়ে কাটা যাচ্ছে, 3 দিয়ে কাটা গেলে কত যাবে, 3 দিয়ে 11, 3 দিয়ে 3 9 27, তাহলে 22:9। স্যার ওটা 35 হবে, হ্যাঁ, 35 হবে স্যার। কোথাও ভুল হলো তাহলে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা 35 হলে তো কাটছে না, তাহলে এটাকে এই করে দিই, তাহলে এইদিকে লিখে দিই। তাহলে এখানে 14 আর 21-এ 14 আছে না, 14 135, হ্যাঁ 35, আর নিচের দুইটা যেহেতু আছে, তাই তো? এটাকে এইদিকে নিয়ে চলে যাচ্ছি, এই পার্টে যদি চলে আসে গুণ, মানে উপরে দুটোকে 2 দিয়ে গুণ করলাম, নিচে দুইটা কাটলো, ইন দ্য সেন্স নিচে দুইটা ওইদিকে চলে গেল। তো 35 দিয়ে 70, 70 মানে 35 ইন্টু 2 ইস টু, আর এখানে তোমার 27 আসছে, তাই তো? তো 27 তো কাটবে না, তাহলে এখানে 70:27। তো আমাকে কি বলেছে আবার, বর্তমানে ওই পরিবারের চাল ও গমের জন্য খরচের অনুপাত কত হবে, 70:27, এটা হয়ে গেল।
এখানে দেখো সুবিধা বইয়ে যদি আমি যাই, এরকম অঙ্ক দুটো আছে। হ্যাঁ, তোমরা দেখবে পরপর দুটো আছে একই রকম অঙ্ক। এগুলো উদাহরণের কিছু অঙ্ক আমি নিয়েছি। তো যদি 2:3 অনুপাত তুমি যদি করো, হ্যাঁ, এত অনুপাতের বৃদ্ধি পায় মানে বুঝতেই পারছো আমি কেন 5/4 করলাম। তো এই পার্সেন্টেজ ধরে করো, কিন্তু পার্সেন্টেজ ধরে করে দেখেছি যে যেহেতু তোমাদের এখন অনুপাত পার্সেন্টেজ করায়নি, শতকরা করায়নি, তো তোমাদের ধরতে একটু অসুবিধা হয়ে যাবে। তো তোমরা একটা ভগ্নাংশ ধরে এই অঙ্কটা করার চেষ্টা করো, ঠিক আছে, হয়ে যাবে। তো এটার উত্তর যেভাবে বেরোলো সেটা সেভাবেই উত্তরটা বেরিয়ে যাবে। এখানে ইরেজ করে দাও, এটা তো কোনো কাজে লাগবে না, ক্যালকুলেশন একটু ভুল হয়ে গেছে, ঠিক আছে। তো একটু হজম করো, কিছু অঙ্ক একটু তো টাফ হবেই না, মানে আরো 3টে অঙ্ক হলে হয়ে যেত। যাও পরের দিন করে দেবো, নাকি অঙ্কগুলো কি কি আছে। একই রকম অঙ্ক আছে। এই 18 নাম্বারটা HW থাকলো তোমাদের, তোমরা করে বলবে আমাদের পরের দিন। আর 3টি সমান মাপের পাত্র, সিরাপ আর জলের অঙ্ক আছে পরের দিন। এটা যদি স্টার্ট করবো এই 18 নাম্বার থেকেই স্টার্ট করব পরের দিন, ঠিক আছে। তো আশা করি কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। আজকে এখানেই থাক, আজকে আর অঙ্ক করছি না। এবার 17টা অঙ্ক তোমাদের আজকে করালাম, ওই কনসেপ্ট নিয়েই করালাম। তোমাদের আবার বলবো যে আগে যে ভিডিওগুলো হয়েছে, ভিডিওগুলো তো অনেকগুলোই করে দিয়েছি, সেই ভিডিওগুলো অন্তত তোমরা একটু প্র্যাকটিস করে নাও, তারপরে এটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, চলো তাহলে আমি অফ করে দিচ্ছি।